আপনার মতো এত হ্যান্ডসাম ছেলে আমি কখনো দেখিনি ভাইয়া। প্লিজ একসেপ্ট করে নিন। আই লাভ ইউ না। এই মেয়ে, কে তুমি জানো কাকে কি বলছো? আপনি চুপ করেন মিয়া। আপনার বন্ধুর সাথে কথা বলছি না? বাই দ্য ওয়ে, ওনার নাম যেন কি? কাব্য ওর নাম। ও মাই হ্যান্ডসাম কাব্য জানো, আমায় নিজের গার্লফ্রেন্ড বানিয়ে নাও। সব পাবে ফ্রিতে। ডেইলি ভিটামিন প্লাস চাউমিনটা তুমি খাওয়ালেও হবে। এমন সুন্দরী আর কোথাও পাবে না তো। জাস্ট লুক অ্যাট মি কাব্য। বলতে না বলতেই সামনে থেকে পুরুষালী এক শক্ত হাতের থাপ্পড় এসে পড়ল মিহুর ঘালে। থাপ্পড়টা আর কেউই নয়, স্বয়ং কাব্যই মেরেছে। হা হয়ে দাঁড়িয়ে রয়েছে মিহু। কি হয়ে গেল এটা? এটা তো কল্পনাতেও ছিল না তার। এবার বলো মেয়ে, কি যেন বলছিলে? মিহু গালে হাত দিয়ে গোল গোল চোখ করে তাকিয়ে রইল কাব্যের দিকে। কি এটা, বোম নাকি? কি হলো বলো, কি যেন বলছিলে? লুক অ্যাট মি, নাও লুক অ্যাট ইউ। কলেজের ওয়াশরুমে আয়না আছে, গিয়ে নিজের ধপধপা ফর্সা সুন্দর গালটা একটু দেখো গিয়ে। তা কি নাম? মেহুল। পুরো নাম বলো। মেহেরজান রায়াত মেহুল। আর আমি কে? কাব্য। কাব্য তর্জনী আঙ্গুল মেহুর দিকে উঁচিয়ে বলল। হুম, কাব্য ভাইয়া কে আমি? কাব্য ভাইয়া। এখন চোখের সামনে থেকে ভাগো। কাব্যের বলতে দেরি মেহুর ছুটতে যেতে দেরি হলো না। কি আর, আজকে মেয়েটাকে চড় মেরে দিলি? ঠিক করে তো বোঝাতে পারতিস। ফাজিল মেয়েগুলোকে এভাবে শাস্তি দিতে হয়। সিগারেট দে দ্রুত। এদিকে দূর থেকে মিহুর বন্ধু মহল সবটাই দেখেছে। মিহু এসে পৌঁছাতেই অট্ট হাসিতে ফেটে পড়ল সবাই। তা দেখে মেহুর রাগে দাঁত কিরমির করতে লাগলো। এই শয়তানের দল, হাসছিস কেন তোরা? মিহুর কথা শুনে হাসতে হাসতে গড়াগড়ি খাওয়ার মতো অবস্থা বন্ধু মহলেই সবার। এদের মধ্যে রিফা তো হাসতে হাসতে মাটিতেই বসে পড়ল। ওরে মেহু রে, তোর গালটা তো টকটকে টমেটোর মতো হয়ে গেছে। রিফার কথায় টিটকিরি মেরে আরেকজন বলল। আরে না না রিফু, কি যে বলিস না। আরে আমাদের মিহু তো ব্লাস করেছে রে। ছেলেটারা কিস দিয়েছে তাই না মিহু? মিহুর বুঝতে অসুবিধা হলো না এরা দুজন তাকে নিয়ে মজা করছে। চোখ ছোট ছোট করে বলল। খুব বাড়াবাড়ি হয়ে যাচ্ছে কিন্তু এবার। ওই ছেলে কে, কি যেন নাম? হো, কাব্য। কাব্যর বাচ্চাকে তো ছাড়বো না আমি। বেটায় আমায় থাপ্পড় মেরেছে। দ্য গ্রেট মেহুলকে। দেখ বেটা আমি কি করি তোর। এত ভাব নিচ্ছিস যে ওনার কথা জানিস কিছু? কি জানবো? আরে ওটাই আমাদের কলেজের সিনিয়র আর প্রিন্সিপালের একমাত্র ছেলে। তাসুর কথা শুনে মেহুর ব্রুজোরা কুঁচকে গেল। এতক্ষণের কণ্ঠেশ্বর একটু নিচু হয়ে এলো। প্রিন্সিপাল স্যারের ছেলে? হাউ ইজ ইট পসিবল? রিফা এসে মেহুর পিঠে একটা চাপড় মেরে বলল। এইটাই পসিবল। আমাদের প্রিন্সিপাল স্যারের মতো ভদ্র সভ্য হাসি খুশি মানুষের ঘরেই জন্ম নিয়েছে এমন এক রকচটা ছেলে। কলেজে আসার পর থেকে তো হাজার নারীর ক্রাশ, তবে কাউকেই পাত্তা দেয় না। আর তোকে তো আজ টমেটোর মতো। এই একদম খেপাতে আসবি না বলে রাখলাম। সে হোক প্রিন্সিপালের ছেলে, আমি আজকের থাপ্পড়ের প্রতিশোধ নেবই নেব। মিলিয়ে নিস। বলে আর দাঁড়ালো না মিহু। গালে হাত বুলাতে বুলাতে ক্লাসের দিকে রওনা দিল। আর রিফা তাসু হাসতে হাসতে শেষ। কি দিনকাল পড়লো ভাই! জুনিয়র মেয়ে এসে এইভাবে বাঘের মতো আমাদের কাব্যকে প্রপোজ করার সাহস পায়। আহ, সাক্ষাৎ বাঘিনী। তো কাব্য, কেমন লাগলো বল? কেমন লাগলো মানে? তুলন চেয়ার টেনে আরেকটু সামনে এগিয়ে বসলো। পাশে উৎসুক দৃষ্টিতে তাকিয়ে আছে তাদের আরেক বন্ধু শয়নও। মানে কি, তুই না বললি একটা স্ট্রং মেয়ে দেখলেই বিয়ে করবি? তোর ওই মেয়েকে স্ট্রং মনে হলো? মানেটা কি? দেখলি না কেমন উড়ে এসে তোকে মুখের উপর প্রপোজ করে বসলো? একদম সাহসের রানী। কাব্য সিগারেটের টান দিয়ে বাঁকা হাসলো। গম্ভীর কণ্ঠে বলল। এই স্ট্রং, ওই স্ট্রং নয় রে পাগলা, দেখিসনি কেমন চিকনা রোগা মেয়ে। কাব্যের কথার ধরন দেখে তুলনার শয়ন হাঁ করে তাকিয়ে রইল। কাব্য এসব বলছে কিন্তু কি করে? ভাই এনি চান্স তুই কি বিয়ে করার জন্য কোনো হট আইটেম খুঁজছিস? কাব্য কিছু বলল না, শুধু বাঁকা ঠোঁটে হালকা হেসে সিগারেটে লম্বা টান দিল। চেয়ারের পিছনে হেলান দিয়ে চোখ বুঝতেই চোখের পাতায় ভেসে উঠল তখনকার কথা। ওই একটি বাক্য, আমায় নিজের গার্লফ্রেন্ড বানিয়ে নাও। চোখ খুলল কাব্য, মিনমিন স্বরে উচ্চারণ করলো একটি নাম। মেহুল, মেহেরজান রায়াত মেহুল। হুম। অনেক লুকোচুরি করে পা টিপে টিপে নিজের রুমের দিকে যাওয়ার সময়ই পেছন থেকে মেহুর ডাক পড়ল। দাঁড়াও ওখানেই।
ব্যাস থেমে গেল মেহু। আজ আবার একটা কাণ্ড ঘটবে। এই মহিলাকে মেহু আজও পারল না নিজের মায়ের জায়গাটা দিতে। কি করে পারবে? সাইরা বেগম যে মেহুর মায়ের মতো নির্মল নয়। মহিলার কামকতা যে অতি উচ্চ পর্যায়ে। মেহু চোখ বন্ধ করে তপ্ত নিঃশ্বাস ফেলল। বাবা কবে আসবে? কবে মেহু একটু শান্তিতে শ্বাস ফেলতে পারবে? আদৌ কি আর কখনো ফিরবে বাবা? হুট করে হারিয়ে না গেলে কি এমন ক্ষতি হতো? পিছন ফিরে নিজের সৎ মায়ের দিকে তাকালো মেহু। পাশেই বুকে দুহাত ভাঁজ করে দাঁড়িয়ে আছে মেহুর সৎ বোন তারিফাও। আমায় বলে গিয়েছিলি তুই? যাওয়ার সময় খুঁজে পাইনি আপনাকে। আর কত মিথ্যা বলবি তুই? ইচ্ছে করে আম্মুকে বলে যাসনি। আমি বলছি তো খুঁজে পাইনি, তখন দেরি হয়ে যাচ্ছিল তার উপর। কথাটা বলে শেষ করতে পারেনি তার আগেই সাইরা বেগম মিহুর বাঁ গালে কষিয়ে এক থাপ্পড় মারল। সাথে সাথেই ছিটকে দূরে সরে গেল মিহু। গালে হাত দিয়ে কঠিন চোখে তাকালো সাইরা বেগমের দিকে, কিন্তু কিছুই বলল না। সে নীরবে দৃষ্টিপাত করে শুনতে লাগলো সাইরা বেগমের অজস্র গালি। পরদিন কলেজের ফ্রেশার্স ওয়েলকাম উপলক্ষে বিশাল আয়োজন করা হয়েছে বলতে গেলে। মিহু এবার সেকেন্ড ইয়ার, তাই মঞ্চ অনুষ্ঠানে সে অংশ নিয়েছে। নাচটা সে মূলত শখের বশেই করে মাঝে মধ্যে, তবে গতকাল রিফা আর তাসু বেশ জোর করেই তার নামটা দিয়ে দিল। তাই এখন মেহুকে স্টেজে উঠতেই হবে যে করে হোক। একরাশ বিরক্তি নিয়ে সকালে রিফার সাহায্যে একটা শাড়ি পরেছে সে। শাড়িটা রিফারই বাড়ি থেকে যে এমন সেজেগুজে বের হওয়ার অনুমতি বা সাহস কোনোটাই নেই মিহুর। নিজের পারফরম্যান্স শেষ হতেই রিফা আর তাসুর কাছে ছুটে এলো মিহু। চৈত্রের গরমে শরীর বেয়ে তপ্ত ঘাম পড়ছে বেশ। খোলা মাঠে রোদের দুতিয়ান তেজ যেন আরো ঝলসে দিচ্ছে তাদেরকে। তাসু মিহুর ঘেমে নিয়ে ওঠা অবস্থা দেখে বলল, এক কাজ কর, আমরা আগে একটা রুমে গিয়ে একটু জিরিয়ে নিই, তারপর না হয় আসবো আবার। আবার আসবো মানে? ফিরতে হবে বাড়ি। আমি জানিয়ে আসিনি ওনাকে। অনুষ্ঠান শেষ হতে হতে তো সন্ধ্যা, থাকবি না? না না, ততক্ষণ থাকা সম্ভব না দোস্ত, তোরা তো জানিসই সবটা। আচ্ছা, আগে একটা ক্লাসরুমে চল, একটু বাতাস খাই, রেস্ট নেই, তারপর ফিরবো তিনজনই। তাসুর কথায় বাকি দুজনে সম্মতি জানালো। নিচতলায় ক্লাসরুমগুলো খুবই গঞ্জনাপূর্ণ দেখে তিনজন মিলে তৃতীয় তলার কর্নারে একটি খালি রুমে গিয়ে বসলো। মিহু বসেই টেবিলের উপর মাথা এলিয়ে দিয়েছে। রিফা জিজ্ঞেস করলো, কিরে, ক্লান্ত লাগছে? ঘুম আসছে খুব, একটু পর ডেকে দিস তো। আচ্ছা ঘুমা তুই, আমরা আছি। তোরা থাক, আমি বরং ঠান্ডা কিছু নিয়ে আসি। বলেই তাসু নিচে চলে গেল। রিফা আর মিহু রয়ে গেল রুমে। ঘুম হালকা হতেই মনে হলো কেউ যেন তার চুলের ভাঁজে আলতোভাবে হাত বুলিয়ে দিচ্ছে বারংবার। কিন্তু কে সে? পুরোপুরি ঘুম ভাঙতেই আড়মোড়া ভেঙে মাথা তুলে বসলো মিহু। হালকা অন্ধকারাচ্ছন্ন রুমটা কেমন যেন ভুতুড়ে ঠেকছে তার কাছে। কিঞ্চিত ভয় পেল মিহু। কাপা কাপা কণ্ঠে বার কয়েক ডাক পারল রিফা আর তাসুকে, কিন্তু তাদের কেউই উত্তর দিল না। বরং মেহুর ভয়কে আরো এক ধাপ বাড়িয়ে দেওয়ার জন্য ভেসে এলো এক অদ্ভুত পুরুষালী কণ্ঠ। ওদের ডেকে লাভ নেই সুইটহার্ট, চলে গেছে তারা। বুকটা ধক করে উঠল মেহুর। ভয় জিজ্ঞেস করে উঠল, কে আপনি? লোকটার চেহারা ঠিক মতো দেখতেও পারছে না মেহু অন্ধকারের জন্য। আর না সে নিজের কোনো সঠিক পরিচয় দিচ্ছে। লোকটির পায়ের আওয়াজ ক্রমশই যেন এগিয়ে আসতে লাগলো মেহুর কাছে, সাথে তার ছায়াও। তা দেখে মেহু কয়েক কদম পিছিয়ে যেতে লাগলো ধীর পায়ে। পিছিয়ে যাচ্ছ কেন মেয়ে? তোমায় সাহায্য করার জন্যই তো এসেছি। নিজের শরীর দেখানো তোমার কাজ, আমি তো তাই। মেহুর সহ্য হলো না। বেখেয়ালি হাতেই কষিয়ে এক থাপ্পড় মারল ছেলেটির গালে। তারপর ছুটে গিয়ে দরজার কাছে পৌঁছানোর আগেই ছেলেটি পেছন থেকে হ্যাঁচকা টানে নিজের কাছে এনে দেয়ালের সাথে চেপে ধরল মিহুকে। মিহুর যেন প্রাণ আটকে যাচ্ছে অজানা এক আতঙ্কে। খুব করে বুঝতে পারছে খারাপ কিছু ঘটতে চলেছে তার সাথে। তবুও নিজেকে বাঁচানোর প্রচেষ্টার ভয়ে মিহু হাত পা ছোড়াছুড়ি করতে লাগলো। কিন্তু পুরুষালী শক্তির সাথে কি আর পেরে উঠে সে? না পেরে চিৎকার করতে নিলেই লোকটি তার মুখ চেপে ধরলো। হিসিয়ে বলল, শাড়ি কেন পরেছিস তুই? তোর পেট কেন দেখা যাচ্ছে বল? ছেলেদের আকৃষ্ট করছিস নিজের শরীর দিয়ে, এখন কর। মেয়েও কিছু বলতে পারছে না, শুধু ছটফট করছে সে। মনে মনে ওপরওয়ালাকে স্মরণ করছে বারবার। বেশ অনেকক্ষণ ধস্তাধস্তির পর লোকটা যেন নিচ থেকেই ছেড়ে দিল তাকে। আর এক মুহূর্তও দাঁড়ালো না মিহু। দরজা খুলে বেরিয়ে এলো রুম থেকে। পেছনে তাকানোর সাহসটুকুও নেই যেন। বের হতেই দেখলো সন্ধ্যা পেরিয়ে রাত বাড়ছে। ফিরতে হবে তাকে খুব দ্রুত। শাড়িখানা পাল্টানোর কথা থাকলেও এখন রিফাদের বাড়িতে গেলে আরো দেরি হবে।
তাই আর কিচ্ছু না ভেবে মেহু ছুটে চলল বাড়ির দিকে। অন্ধকারে ঘেরা রুমটাতেই বসে আছে কাব্য, সাথে আছে তুলনার শয়নও। কাজটা কি আদৌ ঠিক করেছিস তুই কাব্য? এভাবে মেয়েটাকে ভয় দেখাতে গেলি কেন? কাব্য দাঁতে দাঁত চেপে নিজের রাগকে সামলানোর চেষ্টা করলো, কিন্তু পারলো আর কই। হিসিয়ে বলে উঠল, বেশ করেছি, ভয় দেখিয়েছি। ওই মেয়ে কেন শাড়ি পরবে ওভাবে? ছেলেগুলো কিভাবে তাকিয়েছিল দেখিসনি? তুলন এসে বসলো কাব্যের পাশে, বলল, ওসব হয়তো ইচ্ছে করেই করেছে মেয়ে। যাই হোক, ও যা ইচ্ছে করুক, তোর এতে তো রাগ হওয়ার কারণটা আমি বুঝতে পারছি না। কাব্য কঠিন দৃষ্টিতে তাকালো তুলনের দিকে। তা দেখে তুলন আমতা আমতা করে বলল, আরে রাখছিস কেন? অনেক মেয়েই তো এভাবে বাজেভাবে থাকে, তুই ওকে নিয়ে পড়লি কেন? প্রশ্নের উত্তরটা কাব্য নিজেও জানে না। তখন মেহু যখন স্টেজে সবার সামনে নাচছিল, তখন ওই শাড়ি পরা রমণীতে চোখ আটকে যায় কাব্যের। দিক বিদিক ফুলে ওই মেহুর দিকেই এক পলকে তাকিয়ে রইল তখন কাব্য। কি ছিল ওই মুহূর্তে মেয়েটার মাঝে? কি? পুরো সময়টা মুগ্ধতায় কাটলেও হুট করে কাব্যের নজরে পড়ল মেহুর শাড়ির ভাঁজে উন্মুক্ত পেট। আর কিছু ছেলে দৃষ্টি ওখানেই আটকে ছিল। মাথা গরম হয়ে গেল কাব্যের। তাই তো মেহুর নাচ শেষে তাদেরকে ফলো করে এখানে অবধি পৌঁছালো সে। এসেই দেখল কি নিদারুণ ঘুমে বিভোর হয়ে রইল মেয়েটি। রিফাকে ভয় দেখানো কাব্যের বা হাতের কাজ। কলেজের বেশিরভাগ স্টুডেন্টই কাব্যকে এমনিই ভয় পায়, তার মধ্যে রিফাও একজন। মেয়েটি চাইছিল না মেহুকে একা ছাড়তে কাব্যের কাছে, কিন্তু কিছু করার ছিল না। দরজা দিয়ে নিজের ইচ্ছের বিরুদ্ধে বের হওয়ার সময়ও বারবার আকুতি মিনতি করে বলছিল, ভাইয়া প্লিজ কিছু করবেন না ওর সাথে। ওই দিন যা করেছে সবটা আমার দোষ। আমি ডেয়ার দিয়েছিলাম। ও খুব ভালো মেয়ে, প্লিজ যাইতে দিন ওরে। মেহুর বাড়িতে সমস্যা হবে। কিন্তু কাব্য একটু গ্রাহ্য করল না রিফার কথাকে। ভয় দেখিয়ে বের করে দিল। তারপর চুপটি করে এসে বসে রইল ঘুমন্ত মেহুর সামনে একটা টেবিলের উপর। ঠিক কত ঘন্টা ওভাবে কাটলো তার হিসেব নেই। ফ্যানের তুখর বাতাসে মেহুর এলোমেলো চুলগুলো যখন মুখে এসে পড়ল, তখন আলতো হাতে সেগুলো ঠিক করতে গেলে ঘুম ভেঙে গেল মেহুর। আর তারপর তো মেহু যেখানে ঘুমিয়েছিল ওই টেবিলের দিকে দৃষ্টি পড়তেই দেখলো মেহুর ফোন আর পার্সটা ওখানেই রয়ে গেছে। তা দেখে কাব্যের মাথায় এলো মেহু ফিরবে কি করে, পার্স তো এখানেই। কিছু একটা ভেবে সেগুলো হাতে তুলে নিয়ে তুলনকে বলল, রিফার নম্বর আছে না তোর কাছে? হ্যাঁ। কল দিয়ে বল মেহুর অ্যাড্রেসটা আমাকে সেন্ড করতে তাড়াতাড়ি। বলি আর এক মুহূর্ত দাঁড়ালো না কাব্য। দ্রুত রওনা দিল মেহুর বাড়ির উদ্দেশ্যে। অ্যাড্রেস অনুযায়ী মেহুদের ফ্ল্যাটে পৌঁছাতেই দূর থেকেই চাপা চেঁচামেচির আওয়াজ পেল সে। কাছে গিয়ে দেখলো মেহুদের ফ্ল্যাটের সদর দরজাটা খোলাই। সামনেই একটা মহিলা মেহুকে নিজের চরম রাগ নিয়ে থাপ্পড় দিচ্ছে। কাব্য ভাবলো এটা হয়তো মেহুর মাই। তাদের মামির মাঝে কথা বলাটা ঠিক হবে না ভেবেই দরজায় নক করলো সে। সাথে সাথেই থেমে গেল সায়রা বেগম। মেহুও ফিরে তাকালো দরজার দিকে। কাব্যকে দেখে রীতিমতো অবাক সে। এই লোকটা এই মুহূর্তে কোথা থেকে এলো এখানে? সায়রা বেগম তীক্ষ্ণ চোখে কাব্যের দিকে তাকিয়ে জিজ্ঞেস করে, কি চাই? কাব্য হাতে থাকা মেহুর পার্স আর মোবাইলটা এগিয়ে দিয়ে বলল, মেহু, তোমার মোবাইল আর পার্সটা ফেলে এসেছো তুমি? কথাটা কানে যেতেই সায়রা বেগম কর্কট কণ্ঠে মেহুকে জিজ্ঞেস করলো, এই ছেলেটা কে? সত্যি করে বল। কলেজের সিনিয়র ভাই। উত্তরটা যেন পছন্দ হলো না সায়রা বেগমের। এগিয়ে গিয়ে কাব্যের হাত থেকে মেহুর পার্স আর মোবাইলটা এক প্রকার ছিনিয়ে নিয়ে বলল, ঠিক আছে, এবার যাও তুমি। কাব্য কথা বাড়ল না। মামির ব্যাপার ভেবে সরে এলো সেখান থেকে। পরদিন ক্যাম্পাসের মাঠের এক কোনায় বেশ অনেকক্ষণে বসে আছে কাব্য, তুলনার শয়ন। মূলত এটা কাব্যেরই কাজ, কিন্তু এভাবে এখানে বসে থাকার কারণ খুঁজে পেল না তুলনার শয়ন। এক প্রকার বিরক্ত হয়েই বলে উঠল, দোষ আর কতক্ষণ? প্রায় 1.5 ঘন্টা হলো। কাব্য ভাই, বসে আছিস মাঠের মাঝখানে, সবাইকে আমরা দেখছি, আর আমাদেরও সবাই দেখছে। স্যার যদি একবার এই বিষয়টা দেখে কি হবে ভাবতে পারছিস তুই? এই এতক্ষণে কাব্য মুখ খুলল। বাবা কিছু বলবে না? তোর বাপ তোকে ভয় পায়, কিন্তু আমাদের তো না। তোর রাগ আমাদের উপর ঝাড়বে স্যার। রিফাকে একটা কল দে তো। হঠাৎ কাব্যের এমন কথায় বাইকের উপর থেকে নেমে দাঁড়ালো তুলন। সন্দেহী দৃষ্টিতে বলল, তোর কাহিনী কি বলতো? রিফা মেয়েটার পিছনে লেগেছিস দেখছি কাল থেকেই। ওর কিন্তু বয়ফ্রেন্ড আছে কাব্য, একদম ভেজাল করবি না। কাব্য যেন পাত্তাই দিল না তুলনের কথায়। আবার বলল, তুই কল দিবি? এই নিয়ে 4 বার কল দেওয়া হয়ে গিয়েছে, রিসিভ করছে না, দেখছিস তো। তোরা কল দিবি কি না? কাব্যের একটু কঠিন কথার ধরন দেখে
তুলন আবারও পঞ্চমবারের মতো কল দিল রিফার নম্বরে, কিন্তু প্রতিবারের মতো এবারও সে রিসিভ করলো না। কাব্য বেশ বিরক্ত হলো বলতে গেলে। দেখলি তো, শালা, তোরা ওই আরেকটা মেয়ের নম্বর নিলি না কেন? তাসু নাকি মেয়ে হুঁ? ওই যে রিফার ফ্রেন্ড আরেকটা। শয়ন সাথে সাথে আঙ্গুল উঁচিয়ে বলল, আবার কোন মেয়ে? তাসুর দিকে নজর দিবি না, আমি অনেক কষ্টে পটানোর চেষ্টায় আছি। কাব্য চোখ ছোট ছোট করে তাকালো শয়নের দিকে। শয়ন তব জিজ্ঞেস করলো। নম্বর আছে? শয়ন তবদা খেয়ে আঙ্গুল নামিয়ে নাকচ করে বলল, আছে, কিন্তু দিব না তোকে। আমাকে দেওয়া লাগবে না, তুই নিজেই কল দে ওকে। শয়ন মুখ ভোতা করে চোখ উল্টিয়ে তাকিয়ে রইল কাব্যের দিকে। তখনই তুলন দূরে আঙ্গুল ইশারা করে বলল। ওই তো ওরা দুজন। তুলনের কথা শুনে কাব্য তড়িঘড়ি করে তাকালো সেদিকে। রিফা আর তাসু মাত্রই ক্লাস শেষ করে বের হচ্ছিল, তা দেখে কাব্য বলল। ওদের নিয়ে আয় তো। তুলে নিয়ে আসবো। কাব্য কোনা চোখে তাকিয়ে বলল। ডেকে নিয়ে আয়। শয়ন গিয়ে ডেকে আনলো তাসু আর রিফাকে। গতকাল কাব্যের করা কাজের কথা মনে পড়তেই দুজনের ভয় হচ্ছে। বারবার ঢোক গিলে গলা ভিজিয়ে নিচ্ছে দুজনই। রিফা ভয়ে ভয়ে বলে উঠল। আমরা তো কিছু করিনি ভাইয়া, আপনি যা বলেছেন, যেভাবে বলেছেন আমরা সেভাবেই কাউকে কিছু না বলে চলে গিয়েছি কালকে। সত্যি বলছি, মেহুকেও কিছু বলিনি। আরেকজন কোথায়? সত্যি বলছি ভাইয়া, আর কেউ নেই আমাদের সাথে, কাউকে কিছু বলিনি। কাব্য বিরক্ত হলো ভ্রুকুচকে বলল। মেহুল কোথায়? ওহো, মেহুর কথা বলছিলেন ভাইয়া? ও তো আসেনি আজকে। আসেনি মানে? কেন আসেনি? তা তো জানি না ভাইয়া, কল দিয়েছিলাম ওর ফোন বন্ধ, হয়তো বাসায় কিছু হয়েছে তাই। মুখ কুচকে বলল। কাব্য আর বলল না কিছু, কিছু একটা ভাবতে লাগলো নিজ মনেই। তারপরে হঠাৎ করে বাইকে উঠে বসে স্টার্ট দিতে যাবে, তখনই একটু দূর থেকে তাকে থামতে বলল তার বাবা, মানে কলেজের প্রিন্সিপাল জনাব আজিজ আহমেদ। কাব্য দাঁড়া একটু। কাব্য তাকালো বাবার দিকে। আজিজ দ্রুত এসে বলল। কোথায় যাচ্ছিস? গার্লফ্রেন্ডের বাড়ি। কেন? দেখা করতে। আর কেন? আচ্ছা, আগে আমায় একটু হসপিটালে ড্রপ করে দে তো দ্রুত, আমার গাড়িটার সমস্যা হচ্ছে, ঠিক করতে দেরি হবে জানালো। কাব্য চোখে সানগ্লাসটা লাগাতে লাগাতে বলল। আমার এখন ডেটে যাওয়াটা জরুরি, তুমি পরে যেও হসপিটাল। আরে রোগী হসপিটালে একা, আমার যাওয়ার দরকার সেখানে। কে রোগী? আমার বন্ধুর মেয়ে। বড় হয়েছে? তো ও কি সারা জীবন ছোট থাকবে? আমার সাথে বিয়ে দেবে ওর? তাহলে যাব। ওকে তোর পছন্দ হবে না? কেন? ও ভালো মেয়ে তাই। বিয়ে না দিলে যাব না, বাদ। বলে কাব্য গাড়ি ঘোরাতে লাগলেই আজিজ বিরক্ত হয়ে বাধা দিয়ে বলল। আরে মেয়েটা আগে বেঁচে তো উঠুক, তারপর বিয়ে করিস। তো আমার ডেট? আমায় একটু কষ্ট করে হসপিটালের সামনে নামিয়ে দে, তারপর তুই ডেটে যাস। জানি না কোন মেয়ের আবার সর্বনাশ করতে নেমেছিস হতচ্ছাড়া। বলতে বলতে কাব্যের বাইকের পিছনে উঠে বসলো আজিজ। কাব্য কিছু না বলে শো করে বাইক টান দিল। এদিকে এতক্ষণ বাপ বেটার কথার ধরন শুনে হাঁ হয়ে রইল রিফা আর তাসু। মুখটা বন্ধ করে নাও আপা, এইটা স্বাভাবিক। 15 মিনিটও লাগেনি হসপিটালে পৌঁছতে, অথচ রাস্তাটা ছিল প্রায় 1 ঘন্টার। কাব্য যেভাবে বাইক চালিয়েছে কিছু মুহূর্তের জন্য আজিজ তো বলতে গেলে দোয়াদুরুদ পড়তে শুরু করে দিয়েছিল। বাইক থামাতেই আজিজ যখন নেমে দাঁড়ালো, তখন এতক্ষণের অবস্থার কারণে মাথা চক্কর দিয়ে উঠল তার। কাব্য চলে যেতে নিয়েও বিরক্ত হয়ে থেমে যায়। মুখ কুচকে বলল। ও বাবা, আমার মাথাটা ঘোরাচ্ছে রে। বমি করবে? আসলেই ভর্তি করানো লাগবে নাকি বলো? আমার দেরি হচ্ছে, তাড়াতাড়ি ভর্তি করিয়ে যাব তোমায়। হতচ্ছাড়া, তোর আমাকে ভর্তি করানো লাগবে না, রোগীর কেবিন পর্যন্ত পৌঁছে দে, এতেই হবে। কাব্য নেমে চোখের সানগ্লাসটা খুলে গলায় ঝুলিয়ে নিতে নিতে জিজ্ঞেস করলো। কত নম্বর রুম? শুনে আর অপেক্ষা করলো না কাব্য। হুট করেই নিজের বাবাকে 2 হাতে আলকে পাচা কোলে তুলে নিল সে। আর এমন কাণ্ড দেখে দবদা খেয়ে গেল আশেপাশে সকলে, এমনকি আজিজ নিজেও। সাথে চেঁচামেচি তো আছেই। কি শুরু করলি তুই হতচ্ছাড়া? আমায় নামা। আরে আমার একটা মান সম্মান আছে তো নাকি? আরে ও রোমানা, কই তুমি? দেখো তোমার কোলাঙ্গার ছেলে কি শুরু করেছে। কি শুনে কার কথা? কাব্য একদম স্বাভাবিকভাবেই বাপকে কোলে নিয়ে 331 নং কেবিনের সামনে পৌঁছে বলল। বাবা, তুমি এত ওজন কেন? আজিজ হাঁ হয়ে তাকিয়ে রইল কাব্যের দিকে। এগিয়ে ছেলে তৈরি করলো সে। তার উত্তরের অপেক্ষা না করে কাব্য স্বাভাবিকভাবেই চোখ ঘুরিয়ে বেডের দিকে তাকাতেই থমকে গেল।
পরিচিত একটি মুখ আবিষ্কার করে, যে অবিশ্বাস্য চাহনিতে তাকিয়ে রইল সেই দিকে। কোলে থাকা নিজের বাবাকে পাশের ডিভানে এক প্রকার ছুঁড়ে ফেলে দিয়ে দ্রুত কদমে এগিয়ে গেল বিছানায় লেপ্টে থাকা মেয়েটির দিকে। উদ্বিগ্ন হয়ে নিজের দু হাতের আঁচলে আগলে নিল ঘুমন্ত মেয়েটির গাল দুটি। মেহুল, কি হলো তোমার? তুমি হসপিটালে কেন? পেছন থেকে আজিজ নিজের ছেলের এমন কাণ্ড দেখে বলতে নিল। তুই চিনিস ওকে? সাথে সাথেই কাব্য বিরক্ত হয়ে বলল, বিরক্ত করো না তো বাবা, যাও গিয়ে নিজের বন্ধুর মেয়েকে খুঁজে নাও, কোথায় আছে। আরে ওই তো আমার বন্ধুর মেয়ে, মেহুমা। কাব্য এবার আজিজের দিকে তাকালো, তারপর আবার লক্ষ্য করলো মেহুর দিকে। মেয়েটা ঘুমিয়ে আছে নিষ্প্রভ হয়ে, বাম গালে কারোর হাতের 5 আঙ্গুলের ছাপ স্পষ্ট, এমনকি গলায়ও কালছে দাগ। কাব্য আলতো হাতে ছুঁয়ে দিল মেহুর ক্ষতে। কেমন যেন করছে ছেলেটা। উঠে এসে আজিজের মুখোমুখি দাঁড়িয়ে জিজ্ঞেস করলো, মেহুল এখানে কেন? কি হয়েছে ওর? আজিজ কিছু বলার আগেই কেবিনে এসে দাঁড়ালো মেহুদের বাড়ির কাজের খালা রমিলা। তিনি বিনীত হয়ে আজিজের দিকে তাকিয়ে বলল, মাইয়াটা জ্বরে কাতরাতেছিল স্যার, আপনি ফোন করে না কইলে খালায় তো কোনো মতেই আনবার দিত না হাসপাতালে। তুমি আমাকে না জানালে যে কি হতো? ডক্টর কি বললো? আইতাছি, আপনারাই কইব কইল। একটু পর ডক্টর এসে মাত্র হাত মেলাতে নিল আজিজের সাথে। তখনই কাব্য ডক্টরের হাতখানা চেপে ধরে মেহুর কাছে এনে বলল, ওর কি হয়েছে বলুন। ডাক্তার প্রথমে স্বাভাবিকভাবেই নিল কাব্যকে। হাত বাড়িয়ে মেহুর জ্বর চেক করতে যাবে, তখনই কাব্য দ্রুত ডাক্তারের হাত সরিয়ে দিয়ে ধমকে উঠল, হেই, ছুবেন না ওকে। আরে জ্বর আছে কিনা দেখতে দিন। কথাটা শুনেই কাব্য দ্রুত নিজের হাত টেকালো মেহুর কপালে, গালে, গলায়। তারপর আবার সোজা হয়ে দাঁড়িয়ে ডক্টরকে বলল, আছে জ্বর। কতটুক সেটা দেখতে দিন। বলেই আবার ডাক্তার মেহুর কপালে হাত ছোঁয়াতে যাবে, তার আগে আবার কাব্য তার হাত সরিয়ে দিল। থার্মোমিটার দিয়ে মাপুন। ডাক্তার ভ্রুকুচকে বিরক্ত হয়ে একবার আজিজের দিকে তাকালো। তা দেখে আজিজ না চাইতেও হালকা হেসে বলল, আমার ছেলে এটা, কাব্য। ডাক্তার কিছু না বলে একবার কাব্যের দিকে তাকিয়ে থার্মোমিটার দিয়ে মেহুর জ্বর মেপে নিল। জ্বর তো এখনো কমেনি তেমন। কাল রাইতে মেহু মামুনির খালায় অনেক মারছে, গলাও চাপ দিরা ধরছিল। মেহুর মা নেই ছোট থেকেই, ওর সৎ মা এমন করেছে। ওর বাবা আর আমি ছোট থেকে বন্ধু। যতদিন ওর বাবা ছিল ততদিন মেয়েটা একটু হলেও শান্তিতে ছিল, কিন্তু কয়েক বছর আগে হঠাৎ কোনো কারণ ছাড়াই ওর বাবা হারিয়ে যায়। এরপর থেকে আর ফেরেনি, আর তখন থেকেই মেহু মায়ের জীবন বিপদ নেমে এসে। কাব্য চোখ বন্ধ করে নিল খিচে। নিজের প্রতি চরম আফসোস হচ্ছে আজ তার। কাল মেহুদের বাড়িতে যাওয়ার পর সে যদি ঘুণাক করেও টের পেত মেহুর এই অবস্থা হবে, তাহলে তখনই মেহুকে নিজের সাথে করে নিয়ে আসতো সে। শরীরের আঘাত তো রয়েছেই, কিন্তু তার সাথে ও কিছু একটা নিয়ে খুব ভয়ে আছে, একটা ট্রমা। ঘুমের মধ্যেই কোনো ভয়ঙ্কর ঘটনার কারণে বারবার হাইপারও হয়ে উঠতেছে সে। ভয় থেকেও এরকম জ্বর হতে পারে। কাব্য ভ্রুকুচকে তাকালো মেহুর দিকে। কাল পর্যন্ত তো মেয়েটা ঠিকই ছিল, একদমই হাসি খুশি। এর মধ্যে আবার কোন বিষয় নিয়ে ট্রমাটাইজ সে ভেবে পেল না কাব্য। প্রায় 2 ঘন্টার মতো কাব্য মেহুর পাশেই বসে আছে, সাথে আজিজও। তিনি বসে বসে তার উগ্র পন্থা ছেলের কাণ্ড দেখছে। এই ছেলে হুট করেই এত শান্ত হয়ে গেল কেন? এক জায়গায় বসে আছে মেয়েটার দিকে তাকিয়ে, কোনো নড়চড় নেই। তুই ওকে কবে থেকে চিনিস? কিভাবে চিনিস ওকে? পরশু থেকে। ও আমার গার্লফ্রেন্ড। তুই আমার সাথে ইয়ার্কি মারিস হতচ্ছাড়া? তুই আমার সাথে ইয়ার্কি মারছিস হতচ্ছাড়া? পরিচয় হয়েছে 2 দিনও হয়নি ঠিক মতো, ও তোর গার্লফ্রেন্ড হলো কি করে? তোমার লজ্জা করছে না নিজের ছেলের প্রেম কাহিনী শুনতে চাইছো যে? কথার মাঝেই কানে ভেসে এলো মেহুর গোঙানির শব্দ। তা শুনিয়ে কাব্য ছুটে গেল বেডের কাছে। মেহু থেকে থেকে কেঁপে উঠছে বারবার, বিড়বিড় করে কিছু একটা বলছে ঘন ঘন। কাব্য ডাকলো কয়েকবার উদ্বিগ্ন হয়ে, মেহুল, এই মেহুল, কি হয়েছে? এমন করছো কেন তুমি? মেহু ধীরে ধীরে যেন আরো হাইপার হয়ে উঠছে। কথাগুলো অস্পষ্ট বলে কাব্য নিজের মাথাটা এগিয়ে নিয়ে শুনতে লাগলো মেহু কি বলছে। কে আপনি? আমায় ছাড়ুন, আমাকে যেতে দিন। রিফা, আমায় বাঁচা, আমায় ছেড়ে দিন প্লিজ। কাব্যের বুকটা ধক করে উঠল। মেয়েটা ভয় পাচ্ছে। গতকাল কাব্যের করা কাজের জন্যই মেহুর এই অবস্থা। নিজের প্রতি চরম বিরক্ত হলো কাব্য। মেহুকে তো স্ট্রং ভেবেই গতকাল ওভাবে ঢোক গিলল কাব্য। ঝুঁকে গিয়ে মেহুকে নিজের 2 বাহু ডোরে আবদ্ধ করে নিল। মেহুর মাথাটা নিজের বুকের সাথে চেপে ধরে মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো সে। কিচ্ছু হয়নি মেহুল,
তুমি শান্ত হও প্লিজ, সব ঠিক আছে, শান্ত হও তুমি। ভয়ে মেহু নিজের অজান্তেই কাব্যের শার্টের হাতা খামচে ধরল। থরথর করে কাঁপতে লাগলো মেয়েটি। বেশ অনেক সময় পর মেহু শান্ত হলো। চোখ খুলেই নিজের সামনে দেখতে পেল আজিজকে। তাকে শান্ত হতে দেখে আজিজ এগিয়ে এলো তার কাছে, জিজ্ঞেস করলো, মেহু মা ঠিক আছিস তুই? আজিজের কথা শুনে কাব্য মেহুকে আস্তে করে নিজের বুক থেকে উঠালো। জ্বর কমেনি তেমন। মেয়েটা ঢুলু ঢুলু চোখে তাকিয়ে শুধু দেখছে আশেপাশের পরিস্থিতি। কাব্যের বাহুডোরে নিজেকে দেখেই ভ্রুজোড়া কুঁচকে ফেলল সে। আপনি? কাব্য কেমন করে যেন তাকালো মেহুর নেতিয়ে পড়া মুখটার দিকে। কি হলো তার কে জানে, হুট করেই মেহুর বাম গালে ফুলে টসটসে হয়ে থাকা ভ্রূণের উপর নিজের ঠোঁট ছোঁয়ালো কাব্য। দু হাত দিয়ে আগলে ধরল মেহুর নরম কোমল গাল দুটি। বেশ শব্দ করে চুমু খেয়ে আলতো করে মেহুর কপালে নিজের কপাল ঠেকালো কাব্য। কণ্ঠে কতটা মাদকতা তার, বলে উঠল, আই এম সরি মেহুল, সরি ফর এভরিথিং, প্লিজ ফরগিভ মি। মেহু তো জমে রইল কাব্যের সে অদ্ভুত কাণ্ড থেকে। কি করছে এসব লোকটা, আর সরি বা বলছে কেন হঠাৎ? বুঝে উঠতে পারল না মেহু। কোনো প্রকারে জবাব দিল না। কাব্য হুট করে ঠিক করে বসে শক্ত কণ্ঠে মেহুকে বলল, এবার আর কিচ্ছু হতে দেব না তোমার। আজ এই এক্ষুনি থেকে আর একটাও আঁচ লাগতে দেব না আমি তোমার গায়ে। তারপরে হুট করে কাব্য আজিজের দিকে তাকিয়ে বলল, আব্বু আমি এক্ষুনি বিয়ে করব, কাজী ডাকো। হ্যাঁ কাব্যের কথা শুনে শুধু যে আজিজ স্তব্ধা খেয়েছে তা কিন্তু নয়, তার সাথে সাথে হাঁ করে রইল কেবিনে উপস্থিত বাকিরাও। ডক্টর একবার কাব্যের দিকে তো একবার আজিজের দিকে তাকাচ্ছে খালি। সেটাকে আদেও ঠিক শুনলো? সে কি আদেও ঠিক শুনলো? আজিজের বুকে ইতোমধ্যেই চিনচিন ব্যথা শুরু হয়ে গেছে। এই ছেলে কি বলছে তার, এখনই বিয়ে করবে মানে? ওরে বাপজান, তোর মাথা কি ঠিক আছে বাবা? বিয়ে করবি মানে কি? হ্যাঁ হ্যাঁ বিয়ে করবো, আর এক্ষুনি করবো। তুমি কাজী ডাকো কুইক, সন্ধ্যা হয়ে যাচ্ছে আব্বু। আরও দেরি হলে আমাকে এবার বাসর রাতের বদলে বাসর দিন করতে হবে। আজিজ স্তব্ধা খেয়ে হেলে পড়ল সোফায়। এদিকে মেহু এসবের কিছুই বুঝতে পারছে না। কাব্য ছেলেটি হঠাৎ এত বিয়ে পাগল হলো কেন? আব্বু তুমি কাজী ডাকবে না তো? ঠিক আছে, আমি ব্যবস্থা করছি। বলেই কাব্য পকেট থেকে ফোন বের করে নিজের মাকে কল দিল। রিসিভ করতেই, হ্যালো বাবা। আম্মু আমি বিয়ে করব এক্ষুনি। তোমার বরকে বলো এক্ষুনি কাজী ডাকতে এখানে, না হলে আমি কিন্তু এলাহি কাণ্ড ঘটিয়ে ফেলবো বলে দিলাম। ও মা, এ কি কথা বাবা? বিয়ে করবি মানে কি? হুট করে বিয়ে? আর মেয়েকে কাকে তুই বিয়ে করতে চাইছিস? কথাটা শুনে কাব্য একবার বেডে হাঁ করে বসে থাকা মেহুর দিকে তাকালো, তারপর বলল, ও নিয়ে ভেবো না তুমি আম্মু, মেয়ে একদম ভালো, আব্বুর বন্ধুর মেয়ে, সুন্দরীও বটে। তোমার যত্ন নিতে হেলামি করবে না। শুধু শরীরের যে অবস্থা তার, আমার যত্নটা ঠিক মতো নিতে পারবে কি না তাই সন্দেহ। মেহু চোখ গল গল করে তাকিয়ে আছে কাব্যের দিকে। একদিকে শরীর জ্বরে কাঁপছে, আরেকদিকে কাব্য আজিজ স্যারের বন্ধুর মেয়ে, মানে কাব্য কি কোনোভাবে মেহুকেই বিয়ে করবে বলছে? ভেবেই মেহু চেঁচিয়ে ওঠে, এই মেয়ে, আপনার মাথা ঠিক আছে? কি বলছেন এসব? আমি কেন আপনাকে বিয়ে করব? আহ! মেহু বলতে দেরি কাব্য দ্রুত ছুটে এসে নিজের তর্জনী আঙ্গুল ঠেকালো মেহুর ঠোঁটে। সাবধানী কণ্ঠে বলল, আস্তে মেহুল, এত জোরে কথা বলে না এখন। কবুল বলার সময় যদি গলা ভেঙে যায় তখন। মেহু যেন বাকশক্তি হারিয়ে ফেলছে কাব্যের কাণ্ডে। মেহুকে থামিয়ে কাব্য আবার তাকালো আজিজের দিকে। তুমি কাজী ডাকবে নাকি আমি আমার হবু বউকে নিয়ে পালাবো এখান থেকে? ব্যাস, এই কথাটা শুনেই মেহুর জানের পানি উড়ে গেল। দ্রুততার সহিত খাট থেকে নেমে দৌড়ে পালাতে নিলেই হাতের স্যালাইনের নলটা ছিঁড়ে গেল। গল গল করে রক্ত ঝরতে লাগলো হাত থেকে। তবুও মেহু থামলো না, ছুটতে গিয়ে পালাতে লাগলো। কিন্তু দরজা অবধি যেতেই পেছন থেকে হ্যাচকা টান দিয়ে ধরে ফেললো তাকে কাব্য। বুঝতে পেরেই মেহু নিজেকে ছাড়ানোর জন্য ব্যস্ত হয়ে উঠল সে। চেঁচিয়ে বলতে নিল, ছাড়ুন আমার হাত, আমি আপনাকে বিয়ে করব না। কাব্যের মুখ থেকে একটি কথাও বের হচ্ছে না, শুধু শক্ত করে মেহুর হাতখানা চেপে ধরে রেখেছে সে। মেহুর শরীর কাঁপছে, জ্বরের কারণে শরীর প্রচণ্ড দুর্বল। নিজেকে ধরে রাখা দায়, তবুও আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে সে কোনো মতে এখান থেকে পালিয়ে যাওয়ার, কিন্তু পারছে আর কই। চেঁচামেচির মধ্যে দিয়ে কাব্যের মুখের দিকে তাকাতেই কেঁপে উঠল মেহু। কাব্যের চোয়ালদয় শক্ত হয়ে আছে, কপালের পাশের রগগুলো বেশ ফুলে উঠেছে। মেহু বেশ বুঝতে পারছে এই লোকটা যে রেগে গিয়েছে। চুপচাপ বিছানায় গিয়ে বসো তুমি। আমি আপনাকে বিয়ে করব না কখনোই। তোমাকে বিয়ে করতেই হবে। আপনাকে আমার বিয়ে করতে বয়ে গেছে। পাগল সাইকো লোক একটা, চেনে না জানে না কি তখন থেকে বিয়ে বিয়ে শুরু করেছেন। কাব্য চুপচাপ এক দৃষ্টিতে তাকিয়ে রইল মেহুর দিকে।
হাতটাও ছাড়ছে না মেহুর। অবস্থা বেগতিক দেখে মেহুর মাথায় তৎক্ষণাৎ একটা শয়তানি বুদ্ধি কাজ করলো। আশেপাশে একটু নজর বুলিয়ে নিয়ে অবস্থা বুঝে নিল। তারপরে খুব চাতুরতার সহিত চোখ দুটো ধীরে ধীরে বন্ধ করে ঢুলে পড়ল। তা দেখে পেছনে হেলে পড়ে যাওয়ার আগেই কাব্য মিহুল বলে হালকা চেঁচিয়ে ধরে ফেললো তাকে। হুট করিয়ে এতক্ষণের আগে চটচটে ভাবটা কোথায় যেন গায়েব হয়ে গেল। চোখে এসে ভিড় করলো একরাশ ভয়। উদ্বিগ্নতায় ঘেরা চোখ দুটি নিয়ে ঘন ঘন মিহুর গালে চাপড় দিয়ে ডাকতে লাগলো। পাশে শুয়ে থাকা ডিফানি মিহুকে বসিয়ে তার মাথাটা নিজের বুকের সাথে হেলিয়ে রাখলো কাব্য। ডক্টর, আপনি ওখানে দাঁড়িয়ে করছেনটা কি? এদিকে আসুন। দেখছেন না মেহুল জ্ঞান হারিয়েছে? কাব্যের কথায় এতক্ষণে ডক্টরেরও যেন হুঁশ এলো। দ্রুত এগিয়ে গিয়ে চেক করলো মিহুকে, তারপর বলল, অতিরিক্ত স্টেজের কারণে এমন জ্ঞান হারিয়েছে। আপনি ওর সাথে এত রুড বিহেভ করবেন না প্লিজ। ওসব ছাড়ুন, ওর জ্ঞান ফিরবে কখন? কিছুক্ষণ পরেই। এইদিকে দুষ্টু মিহু মনে মনে ভিংচি কেটে ভাবতে লাগলো, উফ, একটু পরে এই পাজি সাইকোটা আমাকে ছাড়ার আগে কোনো মতেই আমি চোখ খুলবো না। একবার ছাড় তুই আমায়, তারপরেই আমি পগার পার। আব্বু, তুমি কি কাজী ডাকবে না পণ করেই নিয়েছো? আমার বাবা জান, তুই একটু শান্ত হ, একটু ভেবে দেখ একটু মেয়েটার বিষয়ে। ঝোঁকের মাথায় তুই জোর করে মেয়েটাকে বিয়ে করে নিবি, তারপর যা হবে। তুই যদি ওকে পরে ছেড়ে দিস তাহলে হয়তো তোর কিছুই যায় আসবে না, কিন্তু মেহুমায়ের অনেক বড় ক্ষতি হয়ে যাবে রে কাব্য। আজ একটু নিজেরটা ছেড়ে মেহুর কথা ভাব। আমি ভেবেই বলছি সব। আজিজ পারছে না তার উগ্রপন্থী ছেলেকে বুঝাতে। চেঁচামেচি না করে এবার একটু সুন্দরভাবে বোঝানোর উদ্দেশ্যে কাব্যের পাশে এসে বসলো আজিজ। করুণ কণ্ঠে বলল, বাবা, একটু মেয়েটার কথা চিন্তা কর। গত কয়েক বছর ধরে ওর অবস্থা আমি দেখে আসছি। আমার বন্ধু শমিউল হারিয়ে যাওয়ার পর থেকে মেয়েটার জীবন নরকের থেকেও খারাপ হয়ে গেছে। সৎ মায়ের আর সৎ বোনের অত্যাচার সহ্য করতে করতে মেয়েটা ক্লান্ত। সবার সামনে কত হাসি খুশি থাকে নিজেকে একটু ঠিক রাখার জন্য। আমি চাই ওর স্বামীর সংসারটা যেন সুখের হয়। বাবা, তুই এখন ওকে বিয়ে করে যদি নিজের খাইশ অনুযায়ী মেয়েটাকে চালনা করিস তাহলে মেয়েটা আরো কষ্ট পাবে। বাবা, এইটুকু বোঝার চেষ্টা কর। তুই তো চাইলে আরো কত মেয়েকে পেয়ে যাবি। বাবা, ওকে ছেড়ে দে। বাবা, আমি কি নারী পাচার করছি যে একে ছেড়ে আরো কয়টা তুলে নেব? আজব। আর কি বললে? ওর সুখ? মিহুকে আগলে নিয়ে ওর কপালে আলতো করে একটা চুমু দিয়ে কাব্য বলল, আমি তো আমার বউকে অনেক ভালোবাসবো, অনেক সুখে রাখবো। এবার তোমরা দুজন, মানে তুমি আর আম্মু, কি নিজেদের পুত্রবধূর উপর অত্যাচার করবে যে ও সুখে থাকবে না? যদি এমন হয় বলো, আমি আজ রাতের মধ্যেই অন্য ফ্ল্যাট ভাড়া করছি। বিয়ে করেই বউকে নিয়ে সেখানে উঠব। আজিজের মাথায় হাত। এই ছেলেকে নিয়ে কি করবেন তিনি? আমরা কেন অত্যাচার করব? আমার তো তোকে নিয়ে ভয়। আচ্ছা, তুই নিজের মাথায় হাত রেখে বল, মেহুমাকে কখনো কষ্ট দিবি না? কাব্যের শুনতে দেরির সাথে সাথেই মিহুর মাথায় হাত রাখতে দেরি হলো না। আমার বউয়ের দিব্যি দিয়ে বলছি, ওকে কখনো কষ্ট দেব না আমি, কখনো না। এদিকে মিহু চোখ বন্ধ করেই ভিমড়ি খেয়ে উঠল। এই বেটা আমার দিব্যি কেন দিচ্ছে? আমি তো মরেই যাব এবার। পাজিটা ছাড়তেও চাইছে না যে আমাকে, পালাবো কি করে? এদিকে মিহুর চোখের পাতা নড়চড় করতে দেখে তার মুখের দিকে তাকিয়ে রইল কাব্য ভ্রুকুচকে। একটু পর্যবেক্ষণ করতেই কাব্য বুঝে ফেলল মিহুর নাটক। গোপনে ঠোঁট বাঁকিয়ে হাসলো একটু সে, তারপর সরাসরি আজিজের দিকে তাকিয়ে বলল, তুমি কাজই ডাকবে না তো আব্বু? ঠিক আছে, আমি ব্যবস্থা করছি। বলে পকেট থেকে ফোন বের করে তুলনকে কল দিল কাব্য। রিসিভ করতেই, হ্যাঁ ভাই বল। এক্ষুনি হসপিটাল আসবি তুই, শয়ন, আর সাথে করে কাজী খুঁজে আনবি দ্রুত। কাজী ছাড়া আসলে গলা আলাদা করে ফেলবো তোর, বলে রাখলাম আমি। কিন্তু হসপিটালে কাজী দিয়ে কি হবে? বিয়ে করব আমি, বউও এখানেই। তুই শুধু কাজী নিয়ে আয় তাড়াতাড়ি। কেটে দিল কল। তারপর অপেক্ষা করতে লাগলো তুলনার শয়ন আসার। কিন্তু চালাক কাব্য ওই এতক্ষণে এক মুহূর্তের জন্য ছাড়লো না মিহুকে। ঠিক আগের মতোই নিজের সাথে জড়িয়ে রাখলো। মিহুও নড়চড় করলো না একদম, মনে মনে ভাবলো, আসুক কাজী। আমার জ্ঞান না ফিরলে কাকে দিয়ে কবুল বলাবে দেখবো তো আমি। একদম চোখই খুলবো না আমি, দেখি কি করতে পারে এই লোকটা। প্রায় আধ ঘন্টার মধ্যেই তুলনার শয়ন কাজে নিয়ে হাজির। এদের এসব দেখে ডক্টর অলরেডি জ্ঞান হারিয়ে রোগীর বেডে শুয়ে আছে লম্বা হয়ে। সেদিকে তেমন কারোরই খেয়াল নেই বলতে গেলে। আজিজ মাথায় হাত দিয়ে বসিয়ে আছে তার ছেলের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে। কাজে এসেও হতবাক।
মূলত হসপিটালে বিয়ে করাতে রাজি হয়নি বলে তুলনার শয়ন এক প্রকার তুলে নিয়ে এসেছে কাজীকে, এখনো ধরেই রেখেছে। তাদের এক কথা বিয়ে না করালে মুক্তি নেই। কাজী এসে আশপাশ তাকিয়ে মিনমিনিয়ে জিজ্ঞেস করলো, বর-বউ কই, কার বিয়ে হবে? সাথে সাথেই কাব্য এক হাত উঁচু করে বলল, এই যে বর, আর এই তো আমার বউ। আপনি শুরু করুন কাজী সাহেব। ওমা, মেয়ে তো ঘুমে। সময় হলে কবুল বললেই হলো তো নাকি কাজী সাহেব, আপনি শুরু করুন। আচ্ছা, তা তো দুপক্ষের সাক্ষী? কাব্য ডান পাশে আঙ্গুল তাক করে বলল। বরপক্ষের সাক্ষী বরের বাবা আজিজ আহমেদ। এরপর সামনে থাকা শয়নের দিকে আঙ্গুল তাক করে বলল, আর কনে পক্ষের সাক্ষী শয়ন হাসান। সম্পর্কে? সাথে সাথে শয়ন দাঁত কেলিয়ে বলে উঠল, কনের বান্ধবীর বর, হিহি। হ্যাঁ নয় হ্যাঁ, আপনি দ্রুত শুরু করুন কাজী সাহেব। কাজীও বাধ্য হয়ে বিয়ে পড়ানো শুরু করলো। কাব্যকে কবুল বলতে বললে কাব্য দ্রুতই বলে দিল। এরপর কাজী বলল, এবার তো মেয়ের কবুল বলতে হবে, কিন্তু মেয়ে তো। কাব্য আঙ্গুলের ইশারা করে বলল, 1 মিনিট সময় দিন আমায়। বলেই সাথে সাথে মেহুকে চেপে নিজের আরেকটু কাছে নিয়ে আসলো। শক্ত করে জড়িয়ে ধরে মেহুর কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, বৌরানী, পিছনে কিছু একটা অনুভব করছো? মেহু তো খুবই চালাক, উত্তর দিল না। ঝিম মেরে পড়ে রইল কাব্যের বুকে। তার অভিনয় দেখে কাব্য বাঁকা এসে আবার বলে উঠল, ঠিক আছে, আমি অনুভব করাচ্ছি একটু। বলেই মেহুর কোমরের কাজটায় গোপনে নিজের এক হাতের দুটো আঙ্গুল ঠেকিয়ে ধরল। সাথে সাথেই কিঞ্চিত নড়ে উঠল মেহু। চোখ বন্ধ অবস্থাতেই ভ্রুজোড়া কুঁচকে নিল। কি এটা? বুঝতে পারছো কি আছে তোমার পিছনে? আমার অতি প্রিয় পিস্তলটা। ট্রিগার অলরেডি অন করা আছে মেহুল রানী, আর একটা চাপ দিলেই বুলেট সোজা তোমার পেটে। তো এই এক্ষুনি যদি তুমি 3 বার কবুল না বলো, তাহলে তোমার খেলা এখানে শেষ করে দিব আমি। বুঝতে পেরেছো? কাব্য স্পষ্ট অনুভব করছে মেহুর হার্টবিট এতক্ষণের তুলনায় দ্বিগুণ জোরে লাফাচ্ছে। ঘন ঘন শ্বাস নিচ্ছে মেয়েটা, ভয় পাচ্ছে। হ্যাঁ, এই ভয়টাই কাব্য চাই। মেহুর দিক থেকে কোনো উত্তর না পেয়ে কাব্য আবারও বলে উঠল, আরে চুপ করে থেকো না মেহুল, গত আধ ঘন্টা ধরেই তোমার নাটক দেখে আসছি আমি। অভিনয়ে তুমি একদম কাঁচা। কথাটা শুনে মেহুর আত্মার পানি উড়ে গেল যেন। কি করবে ভাবতে ভাবতে গুনগুন করে দোয়া দুরুদ পড়তে লাগলো মেয়েটা ভয়ে। লা ইলাহা ইল্লাল্লাহু। লা ইলাহা নয় মেহুল, অনলি কবুল বলতে হবে, শুধুই কবুল। আমি 3 পর্যন্ত গুনবো, এর মধ্যে যদি তুমি 3 কবুল না বলো তাহলে আমিও আমার কাজ করে ফেলবো। লেটস স্টার্ট। 1 2। মেহু মরতে চায় না, জীবনটা তার ভীষণ প্রিয়, আর মৃত্যুকে ভয় পায় মেহু। তাই তো আর আগপিছ না ভেবে কাব্য 3 গুনার আগেই 3 বার কবুল বলে হাঁপাতে লাগলো মেয়েটা। ব্যাস, সাথে সাথেই মুখে হাসি ফুটে উঠল কাব্যের। এদিকে এতক্ষণ জ্ঞান হারিয়ে পড়ে থাকা মেহুর হঠাৎ এমন কবুল বলে ওঠার ধরন দেখে হা হয়ে রইল কাজী, আজিজ, তুলনার শয়নও। তাদের এভাবে হাঁ করে থাকতে দেখে কাব্য হালকা ধমকে সুরে বলল, এভাবে হা করে তাকিয়ে আছেন কেন? আলহামদুলিল্লাহ কে বলবে শুনি? কাব্যের ধমক খেয়ে 4 জনে একত্রে বলে উঠল, আলহামদুলিল্লাহ। মেহু উঠে বসে বুকে হাত দিয়ে ঘন ঘন শ্বাস ফেলতে লাগলো। কাব্য কি স্বাভাবিকভাবে মেহুর মাথায় হাত বুলাতে বুলাতে বলল, এতক্ষণ একভাবে বসে থাকতে থাকতে ঝিমিয়ে গিয়েছো মনে হয়। যাও মেহুল, একটু এদিক সেদিক হেঁটে এসো। মেহু দ্রুত তাকালো নিজের পিছনে। পিস্তলটা না দেখতে পেয়ে কাব্যের মুখের দিকে তাকিয়ে জিজ্ঞেস করে বসলো, ও ওটা কোথায়? কোনটা মেহুল? আপনার ওটা? ছি ছি মেহুল, কি বলছো এসব সবার সামনে? আমার ওটা তো। মেহু চরম বিরক্ত হয়ে বলল, ছি, বদলোক অসভ্য ছেলে, পিস্তলটা কোথায়? এ কথা শুনে কাজী সাহেবের প্রাণ হুক্কা হুয়া হয়ে গেল। দ্রুত নিজের তল্পি তল্পা গুছিয়ে নিয়ে দরজা ধরে বোধর। পেছন থেকে তুলন ডাকতে ডাকতে বলল, কাজী সাহেব, আরে ও কাজী সাহেব, কোথায় যাচ্ছেন? আরে আপনার টাকাটা তো নিয়ে যান। কাজী ছুটতে ছুটতে উত্তর দিল, আমার টাকা লাগবে না মশাই, বাইচা থাকলে আমি 2 দিন না খেয়ে থাকুম, তাও আমার টাকা লাগবে না, জায়গা। হ্যাঁ, বিয়েটা ঠিক এমন অদ্ভুতভাবেই সম্পন্ন হয়ে গেল। কাব্য আর মেহুর। কাব্যের কাহিনী দেখে মেহু এতক্ষণে বুঝে গেল যে কাব্যের কাছে কোনো পিস্তলই নেই। শুধুই মেহুকে ভয় পাইয়েছে পাজি লোকটা। আব্বু, আমি আমার বউকে নিয়ে বাড়ি যাব, ব্যবস্থা করো তুমি। আজিজ হাঁ হয়ে তাকালো কাব্যের দিকে, বলল, মেহু তো অসুস্থ বাবা। কাব্য তাকালো মেহুর দিকে। মেয়েটার আগে ফুঁসছে। তা দেখে কাব্য হালকা হেসে মেহুর কপালে পড়া চুলগুলো কানের পিঠে গুজে দিয়ে বলল,
বিয়ে করলে সব অসুস্থতা দূর হয়ে যায়। যেমন দেখো, এই যে আমার বউ একদম সুস্থ এখন, তাই না বউ? মিহু এক ঝাপটায় কাব্যের হাতটা সরিয়ে দিল নিজের। তা দেখে একটুও রাগলো না কাব্য, উল্টো বলল, ওহো, বুঝতে পেরেছি বউ। তুমি চাইছো প্রথমে তোমার সৎ মায়ের দোয়া নিতে, তাই তো? আচ্ছা, তাই হবে বউ। চলো আমরা দুজন মিলে গিয়ে তোমার বাড়ি থেকে দোয়া নিয়েই ফিরবো। বলতে দেরি কাব্যের উঠে দাঁড়িয়ে মিহুর হাত ধরে টানতে দেরি হলো না তার। মিহু বাধা দিতেই আবার কাব্য বলল, ও, তোমার হাঁটতে কষ্ট হচ্ছে? আচ্ছা চলো, বউকে তো কোলে নেওয়াই যায়। বলেই মিহুকে পাজা কোলে তুলে হাঁটা ধরলো কাব্য। পেছন থেকে তুলনার শয়ন হাততালি দিয়ে বলে উঠল, জিও ভাই জিও। আর আজিজ চেঁচিয়ে উঠল, হতচ্ছাড়া, মেয়েটাকে নামা, ও অসুস্থ। কে শুনে কার কথা? কাব্য তো চলেই গেল নিজের মতো। মিহুদের ফ্ল্যাটের সামনে এসে কলিং বেল চাপতেই দরজা খুলে দিল মিহুর সৎ বোন তারিফা। মিহুর পাশে কাব্যকে দেখেই মেয়েটি উচ্চস্বরে নিজের মাকে ডাকতে লাগলো, মা দেখো, মা এদিকে আসো একবার। দেখো মেহু গতকালের সেই ছেলেটাকে নিয়ে এসেছে। কথাখানা কানে যেতে দেরি। সায়রা বেগমের হাতে খুন্তি নিয়ে তেড়ে আসতে দেরি হলো না। হতচ্ছাড়ি বেয়াদব মেয়ে, এখন এই ছেলেকে নিয়ে এসেছিস আমাকে শায়েস্তা করার জন্য? আজ তোর হচ্ছে। বলতে বলতে মিহুর দিকে তেড়ে আসতে গেলেই মিহু ভয়ে কাব্যের পিছনে গিয়ে নিজেকে আড়াল করার চেষ্টা করলো। তার দিকে একবার তাকিয়ে কাব্য আবার সামনে তাকালো সায়রা বেগমের দিকে। মিহুকে মাত্রই আঘাত করতে নিল সায়রা বেগম, তখনই কাব্য তার হাতখানা ধরে ফেলল। রক্তলাল চোখ নিয়ে তাকালো সায়রা বেগমের দিকে। ঝাড়ি মেরে হাতখানা নামিয়ে দিয়ে চোখ বন্ধ করে নিজের রাগকে কন্ট্রোল করার চেষ্টা করলো। তারপর চোখ খুলে শান্ত কণ্ঠে বলল, এতদিন যা করেছেন, ভালো মন্দ যাই হোক, কেউ কখনো মেহুলের পাশে দাঁড়িয়ে কথা বলার মতো ছিল না। কিন্তু আজ থেকে ওর হাজবেন্ড ওর গায়ে একটা ফুলের টোকাও পড়তে দিবে না। কাব্যের কথা শুনে সায়রা আর তারিফা দুজনে ভ্রু কুঁচকে ফেলল। কি বলছে লোকটা? এই ছেলে কে তুমি, আর কি বলছো এসব? আমি মেহুর হাজবেন্ড কাব্য আহমেদ। কিছুক্ষণ আগে আমাদের বিয়ে হয়েছে। সায়রা অবাক হয়ে মেহুর দিকে তাকিয়ে রইল, বলল, এই মেয়ে, এসব কি শুনছি আমি? তুই কাকে বিয়ে করে আমার সামনে এসেছিস? আমাকে না বলে কি করলি এসব তুই? এসব কোনো প্রশ্নের উত্তরই মেহুল দিতে বাধ্য নয়। এসেছিলাম আপনার দোয়া নিতে, কিন্তু এখন মনে হচ্ছে আপনার মতো কুজ্জটি মহিলার দোয়া নেওয়ার চেয়ে না নিলেই উপরওয়ালা বেশি খুশি হবে। তো এসেছি যখন, দোয়া না হোক মেহুলের কিছু দরকারি জিনিস নিয়ে যাওয়াই যায়। বলে কাব্য মিহুর দিকে তাকিয়ে বলল, তোমার রুম কোনটা বউ? মিহু আঙ্গুল তাক করে কোনায় একটা রুমের দিকে ইশারা করলো। তা দেখে কাব্য মিহুর হাত ধরে রুমের দিকে এগিয়ে গেল সায়রাকে তোয়াক্কা না করেই। এদিকে এদের এমন কাণ্ড দেখে সায়রার ভিতরে যেন আগুনের ফুলকি ঝরতে লাগলো। রুমে ঢুকেই ঠাস করে দরজা আটকে দিল কাব্য। মিহুকে নিয়ে বিছানায় বসিয়ে বলল, ব্যাগ কোথায় তোমার? মিহু বুঝতে পারলো না কাব্য আসলে করতে চাইছেটা কি। আপনার উদ্দেশ্য কি? উদ্দেশ্য, আপাতত তোমার বইপত্র ব্যাগে ভরবো, তারপর বউ আর বই নিয়ে তোমার শ্বশুর বাড়ি যাবো, বুঝলে? মিহু আর ব্যাগ খুঁজে দিতে হলো না। কাব্য নিজেই এদিক সেদিক খুঁজে মেহুর ব্যাগ বের করলো। তারপর মেহুর পড়ার টেবিলের সামনে গিয়ে বেছে বেছে প্রয়োজনীয় বইগুলো ব্যাগে ভরে নিল। এছাড়াও প্রয়োজনীয় সকল কাগজপত্রও নিয়ে নিল কাব্য নিজেই। ব্যাগ গুছিয়ে নিয়ে বিছানার উপর মেহুর ফোনটা দেখে সেটিও নিজের পকেটে পুরে নিল। আমার ফোন কেন নিলেন আপনি? বিয়ের আগে তুমি কয়টা ছেলের সাথে লাইন মেরেছো জানতে হবে না? মেহু নাক কুচকে তাকালো, কিন্তু কিছুই বলল না। কাব্য ব্যাগটা কাঁধে নিয়ে মেহুর হাত ধরে বলল, চলো বউ। 1 মিনিট। মেহুর কথায় কাব্যও দাঁড়ালো। মেহু কাব্যের হাত ছাড়িয়ে নিয়ে এগিয়ে গেল নিজের রুমের আলমারির দিকে। সেটি খুলে বেশ ভিতর থেকে ছোট্ট একটি খাঁচ আঁকা বক্স বের করলো ধীরে সুস্থে। আলতো হাতে বক্সটি খুলে হাতে নিল একটি নূপুর, রূপার নূপুর এটি। মেহুর মায়ের শেষ স্মৃতি এই নূপুরটাই। নূপুরটিকে নিজের মুখের সামনে নিয়ে সেথায় ঠোঁট ছোঁয়ালো সে। তারপর আবার নূপুরটি বাক্সে নিয়ে এগিয়ে এলো কাব্যের কাছে। এবার চলুন। কাব্য আর কিছুই না বলেই মিহুকে নিয়ে সায়রার চোখের সামনে দিয়ে বেরিয়ে এলো সেখান থেকে। প্রায় আধ ঘন্টার পথ পেরিয়ে মিহুকে নিয়ে কাব্য পৌঁছালো তার নিজের বাড়ি। নিজের বলতে আজিজ আহমেদের বাড়ি। দরজা খুলে দিল রোমানা খানম নিজেই। মিহু হুট করে তাকে দেখে একটু অপ্রস্তুত হয়ে পড়ল। উনি কি আমায় নিজের বাড়ির পুত্রবধূ হিসেবে মেনে নেবে আদৌ, নাকি না? এইসব সাত পাঁচ ভাবতে ভাবতেই মিহু আস্তে করে সালাম করলো রোমানাকে। বৌমা রোমানের খুব পছন্দ হয়েছে। আজিজের মুখে মেহুর প্রশংসা এত এত শুনেছে যে মেহুকে পছন্দ না হওয়ার কোনো কারণই খুঁজে পেল না সে। মেহুকে নিজের বুকে জড়িয়ে ধরে আলতো স্বরে জিজ্ঞেস করলো, এখন শরীর কেমন আছে মেহুমা? ভালো আছি আন্টি।
মিহুর উত্তর শুনে রোমানা খানম ভ্রুকুচকে তাকালো কাব্যের দিকে, জিজ্ঞেস করলো, কিরে তুই না বললি বিয়ে করেছিস? হ্যাঁ, বিয়ে না করলে বউ আনতাম ঘরে। রোমানা এবার মিহুর দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, তুই শাশুড়িকে আন্টি ডাকছো কেন? আমাকে মা হিসেবে পছন্দ হয়নি বুঝি? মিহু দ্রুত দুদিকে মাথা নাড়ালো, বলে উঠল, এ মা, না না না, ছি ছি, পছন্দ হবে না কেন? আপনি তো ভালো। রোমানা হাসলো, বলল, আমায় ভয় পেও না মেয়ে, নিজের মায়ের মতোই ভাবতে পারো। মিহু মুচকি হেসে মাথা কাত করে সম্মতি জানালো। আম্মু, তোমার বৌমাকে জিজ্ঞেস করো তো আজকে বাসরটা করতে পারবে কিনা, আমার লজ্জা লাগছে বলতে। কাব্যের কথা শুনে মিহু চোখ বড় বড় করে কাশতে লাগলো। এই লোকটার কি মাথায় বুদ্ধি শুদ্ধি নেই? কার সামনে কি সব বলছে? একদম না। কি না? মিহু অসুস্থ, হসপিটাল থেকে নিয়ে এসেছিস মেনে নিলাম, কিন্তু ওই অসুস্থ হওয়ার আগে এসবের জন্য একদম জোর করা যাবে না। ততদিন ও আমার রুমে ঘুমাবে। কাব্য শুনেই সবল কণ্ঠে প্রতিবাদ জানালো। এসবের মানেটা কি? হ্যাঁ, আমি এত কষ্ট করে বিয়ে করলাম, ঘরে বউ আনলাম, আর আমার বউকে আমার সাথে থাকতেই দেওয়া হবে না? তাহলে বিয়ে কেন করলাম? অত শত বুঝি না আমি। মিহুমা, তোমার কোনো আপত্তি আছে? মিহু তো যেন হাতে চাঁদ পেয়ে গেল, বলল, না না আম্মু, আপনি একদম ঠিকই বলেছেন। আর এই লোকের সাথে আমি কিভাবেই বা ঘুমাবো? এসব কি কথা? কথার মাঝেই মিহুর মাথাটা কেমন চক্কর দিয়ে উঠল। তাকে টলতে দেখে কাব্য ছুটে এসে ধরল তাকে। মেহুল, ঠিক আছো তুমি? মিহু নিজেকে সামলে নিয়ে বলল, ঠিক আছে, একটু দুর্বল লাগছে আর কি। কাব্য, তুই বৌমাকে নিয়ে রুমে যা, আমি কিছু খাবার পাঠিয়ে দিচ্ছি, খেয়ে একটু রেস্ট করো। কাব্য সম্মতি জানিয়ে মিহুকে নিয়ে নিচে রুমে গেল। তাকে বিছানার বোর্ডের সাথে হেলান দিয়ে বলল, থাকো তুমি, আম্মু আসবে একটু পর। আমি কিছু ড্রেস নিয়ে আসছি তোমার জন্য, এরপরে না হয় চেঞ্জ করে নিও। মিহু মুখ ভেঙচি কেটে বলে উঠল, আদিক্ষেতা কম দেখান আপনি। আপনার উদ্দেশ্য কি বলুন? এইভাবে আমায় বিয়ে কেন করেছেন? মানুষ বিয়ে করে কেন? প্রথমে কয়েকদিন বউকে খাওয়ার জন্য, আর এরপর বাচ্চা কাচ্চা পালনের জন্য। আমিও তোমাকে খাওয়ার জন্যই বিয়ে করেছি। তোমার মতো সুন্দরী কি আর পাবো বলো? ফালতু বকছেন কেন? আজাইরা পাগল একটা। যা বলার বলো, কিন্তু এখান থেকে পালানোর চেষ্টা করলে খবর আছে। আমি 20 মিনিটের মধ্যেই ফিরে আসছি। একটু পরেই রোমানা এসে মিহুকে নিজ হাতে খাইয়ে দিল। তারপর বলল, তুমি না হয় এখন একটু রেস্ট নিয়ে নাও, কাব্য আসলে তখন চেঞ্জ করে নিও। মিহু ও রোমানার কথায় সাই জানিয়ে বিছানায় কাত হয়ে শুইল। কখন যে চোখ লেগে এসেছে বুঝতেই পারল না মিহু। টাটকা ঘুম ভেঙেছে পরদিন সকালে একদম, তাও চকচকে আলো চোখে পড়ায়। আর মোড়া ভেঙে এক চোখ খুলতেই দেখল বিছানার পাশের বড় জানালাটা খোলা। বিরক্ত হয়ে মিহু ঘুম ঘুম কণ্ঠে বলে উঠল, জানলাটা কেন খুলেছেন? তেরা মার্কা কথা কানে যেতেই ভ্রু কুচকে উঠে বসলো মিহু। সামনে তাকিয়ে দেখলো কাব্য সোফায় বসে শো পড়ছে। পরনের জামা কাপড় দেখেই বোঝা যাচ্ছে ভার্সিটির জন্য রেডি সে। ভার্সিটির নামটা মাথায় আসতেই মিহু লাফিয়ে উঠল বিছানা থেকে। আল্লাহ, আজ আমার অ্যাসাইনমেন্ট জমা দিতে হবে। বলেই মিহু এদিক সেদিক না তাকিয়ে সোজা গিয়ে নিজের ব্যাগটা খুলে অ্যাসাইনমেন্ট পেপারগুলো আর বইপত্র নিয়ে খাটের কোণায় বসলো। বিড়বিড় করে দ্রুততার সহিত লিখতে লিখতে বলল, আল্লাহ, আজ আমি শেষ। কাব্য ভ্রু কুচকে দেখলো পাগলের কাণ্ড। পরক্ষণেই ধীর পায়ে উঠে গিয়ে আস্তে করে দাঁড়ালো মিহুর পেছনে। বেচারি অ্যাসাইনমেন্ট লিখতে এতটাই ব্যস্ত ছিল যে কাব্যের এত কাছাকাছি আগমন টেরই পেল না সে। হঠাৎই নিজের পেটের কাছটে কারো শীতল হাতের স্পর্শ পেতেই থমকে গেল মিহু। কাব্যের নামটা মাথায় আসতেই মাথা ঘুরিয়ে দেখতে নিল তাকে, কিন্তু তার আগেই কাব্য উষ্ণ স্পর্শে ঠোঁট ছোঁয়ালো মিহুর উন্মুক্ত কাঁধে। জমে গেল যেন মিহু। থরথর করে কাঁপতে লাগলো তার ঠোঁট দুটি। কাঁপা কণ্ঠে বিড়বিড় করে বলে উঠল, কি করছেন কি আপনি কাব্য ভাইয়া? কাব্য শুনল না। তার স্পর্শগুলো গভীর থেকে গভীরতর হচ্ছে যেন। ধীরে ধীরে মিহুর গলা বেয়ে যখন কাব্য মিহুর ওষ্ঠে ওষ্ঠ ছোঁয়াবে, তখনই মিহু দ্রুত হাত দিয়ে কাব্যের ঠোঁট চেপে ধরল। মুহূর্তেই থেমে গেল কাব্য। তাকিয়ে দেখলো মিহুর ভয় ভীতিযুক্ত চোখ দুটি। ইস, কি মায়া, কি মায়া! মেয়েটা বেশ দারুণভাবেই কাব্য করে নিয়েছে কাব্যকে। মিহুর হাতটা নিজের ঠোঁটের উপর থেকে সরালো কাব্য। তারপর সে হাতের উল্টো পিঠে একটা চুমু এঁকে দিয়ে বলল, ফ্রেশ হয়ে রেডি হয়ে নাও। ওই যে আলমারিতে তোমার ড্রেস আছে, আর বাকি সবও। অ্যাসাইনমেন্টের বাকিটুকু আমি করে দিচ্ছি ততক্ষণে। সত্যিই করে দেবেন? হ্যাঁ, দিচ্ছি। তুমি ফ্রেশ হয়ে নাও। আমার বিশ্বাস হচ্ছে না। আপনি যদি শত্রুতামি করে আমার বাকি অ্যাসাইনমেন্টটুকু নষ্ট করে দেন তখন? মিহুর কথা শুনে কাব্য ভ্রু কুঁচকাল। হাত উঁচিয়ে বলল,
একটা চট দেব ফাজিল মেয়ে। তোমার মতো নাকি আমি যে নষ্ট করে দেব? যাও গিয়ে ফ্রেশ হয়ে নাও। আপনার উপর বিশ্বাস নেই আমার। আর একটাও কথা বাড়ালে কলেজে যেতে দেব না তোমায়। যাও এখন। অগত্যা মিহুকে যেতেই হলো ফ্রেশ হতে। ফ্রেশ হয়ে এসে দেখলো কাব্য অলরেডি বাকি অ্যাসাইনমেন্টটুকুও কমপ্লিট করে ফেলেছে। এতে মিহু একটু খুশি হলো বটে। যাক, লোকটা এতটাও খারাপ নয়। রেডি হয়ে দুজন নিচে এসে নাস্তা করে নিল। মেহু, মা, আমার সাথে গাড়ি করে চলো তাহলে। আমার বউ আমার সাথে বাইকে করেই যাবে। তোমার গাড়িতে নেওয়ার ইচ্ছে হলে নিজের বউকে নিয়ে যাও। আজিজ ক্ষেপে রোমানার দিকে তাকিয়ে বলল, দেখলে রোমানা, দেখলে কি অসভ্য হয়েছে তোমার এই ছেলেটা। আমি আঙ্কেলের সাথেই বাড়ি যাব গাড়ি করে। মিহুর কথা শুনে কাব্য তার দিকে চোখ পাকিয়ে বলল, একটা চট দেব ফাজিল কোথাকার। আগের মতো উঠতে চাও কেন? তোমার যে বিয়ে হয়েছে ভুলে গেছো তুমি? স্বামীর আদেশ মানতে হয় জানো না? একদম আমার সাথে ঝগড়া করতে আসবেন না, বাড়ি ছেড়ে চলে যাব কিন্তু। এক পা বাইরে রাখার সাহস করো না, তারপর হচ্ছে তোমার। আহা, কি শুরু করলি তোরা বলতো? যাওয়ার আছে জানা। মেহুর ইচ্ছে হলে ও না হয় আজিজের সাথেই যাক, ওইটুকু তো পথ। কাব্য বাবা, আম্মু, তুমি আর আব্বুর মতো একটা ভিলেন থাকলে আমার আর শান্তিতে বউয়ের সাথে সংসারটাও করা হবে না, আর জীবনে তোমারও নাতি নাতনির মুখ দেখা হবে না। কথাটা কানে যেতেই কাশি উঠে গেল মিহুর। কাব্য দ্রুত তাকে পানি এগিয়ে দিল। মিহুর কাশি থামতেই কাব্য আবার বলে উঠল, আমার বউ আমার সাথেই যাবে, আর না হয় কলেজে যাওয়া বন্ধ। কাব্যের কথার উপর আর একটা কথাও কেউ বলতে পারল না। অগত্যা মিহুকেও বাধ্য হয়ে কাব্যের বাইকে করেই কলেজ যেতে হলো। কলেজে পৌঁছানোর পর বাইক থেকে নেমে মেহু নিজের তর্জনী আঙ্গুল তুলে কাব্যকে বলল, শুনুন, এখানে কেউ যেন না জানে আমি আপনার বউ, বুঝলেন? কেন? এত শত বলতে পারবো না, জানলে কিন্তু ভালো হবে না, বলে দিলাম। কথার মাঝেই দূর থেকে রিফার কণ্ঠ শুনে সেদিকে তাকালো মিহু। তারপর কাব্যের সাথে আরেকটিও বাক্য বিনিময় না করে ছুটে চলে গেল রিফার তাসুর কাছে। পেছন থেকে কাব্য তাকিয়ে রইল তার সদ্য বিবাহিত বউটার দিকে। আপন মনেই হাসলো সে। তারপর তুলনার শয়নে আসতেই নিজের কাজে চলে গেল। 4টা ক্লাস শেষ মিহুর। 5ম ক্লাস চলমান। খিটখিটে স্যারের ক্লাসটা আসলেই মেহু, রিফার, তাসু সবসময় পেছনের দিকে চলে যায়। আজও তার ব্যতিক্রম হলো না। একদম শেষের দিকে টেবিলে বসে গল্প করছে 3জন মিলে। এই মিহু, বুঝলাম না আজ হঠাৎ তোর নতুন জামা কেন? ড্রেসটা তো সেই সুন্দর রে মিহু, কে কিনে দিয়েছে? মিহু সেই তখন থেকে এদের এসব কথায় বিরক্ত, তাই দাঁতে দাঁত চেপে বলল, আমার জামাই কিনে দিয়েছে হলো। তাসু আর রিফা হুহা করে চেপে হেসে উঠল। একটু পরেই তাসু বাইরের দিকে আঙ্গুল তাক করে বলল, ওই দেখ কাব্য ভাইয়া, আজ আবার কোনো মেয়ে তাকে পটানোর চেষ্টা করছে কে জানে। ইস, প্রিন্সিপালের ছেলেটা এত হ্যান্ডসাম না। আমার যদি বয়ফ্রেন্ড না থাকতো আমি এই ছেলের পিছনে লটকে পড়ে থাকতাম। রিফার কথা শুনে মেহুর ভ্রু কুচকে এলো। তার জামাই এর পেছনে লটকে পড়বে, মেহু দেবে? ভাবতে ভাবতে বাইরে তাকিয়ে দেখলো দূরে কাব্য দাঁড়িয়ে কোন একটা মেয়ের সাথে কথা বলছে। ব্যাপার কি? এই লোকটা এভাবে কোনো মেয়ের সাথে কথা বলছে আবার? নিশ্চয়ই ফ্লার্টিং করছে। ওয়েট মিস্টার কাব্য আহমেদ, আজ আপনার হচ্ছে। ঘরে বউ রেখে বাইরে এসব ফষ্টি নষ্টি বের করছে আপনার। নিজের মনে মনে এসব বলে মেহু দাঁড়িয়ে পড়ল। স্যার তাকাতে হালকা হাত উঁচু করে বলল, বের হব স্যার। শুনে স্যার ইশারায় তাকে যেতে বলল। মেহুকে বের হতে দেখে রিফার তাসুও তার সাথে সাথে বেরিয়ে গেল। মেহু দাঁতে দাঁত চেপে এগিয়ে যেতে লাগলো কাব্যের দিকে। তা দেখে পেছন থেকে রিফার তাসুও এগিয়ে যেতে যেতে বলল, এই মা, এই মেয়েটা কাব্য ভাইয়ের কাছে কেন যাচ্ছে? ওরে মেহু, তোর কি আজ আবার থাপ্পড় খাওয়ার শখ জেগেছে নাকি রে? ওই দেখ, ওই দিকে কেন যাচ্ছিস? মেহু এদের কথার একটারও উত্তর দিচ্ছে না। একদম গিয়ে স্থির হলো কাব্যের সামনে গিয়ে। চুপচাপ বুকে দুহাত গুজে দাঁড়িয়ে শুনতে লাগলো তাদের কথা। কাব্য চুপ। অপরিচিত মেয়েটির কথা শুনিয়ে বোঝা যাচ্ছে সে কাব্যকে ইমপ্রেস করতেই এসেছে। হঠাৎ মেহুকে এভাবে তাদের মাঝে এসে দাঁড়িয়ে থাকতে দেখে মেয়েটি বিরক্ত হয়ে বলল, এই মেয়ে, দেখতে পাচ্ছ না আমরা পার্সোনাল কথা বলছি? এখানে কেন এভাবে দাঁড়িয়ে আছো? মেহু একদম চেঁচালো না, শান্ত কণ্ঠে জিজ্ঞেস করলো, নাম কি তোমার? সুরভি। কেন, তোমার কি দরকার? মেহুর হঠাৎ এমন আগমনে বেশ উপভোগ করছে কাব্য। আর একটু ফিল নিতে সে বুকে দুহাত গুজে ভাঁজ করে পেছনে থাকা বাইকটায় হেলান দিয়ে দাঁড়ালো। ঠোঁটের কোণে তার মিটমিটে হাসি। এখান থেকে চলে যাও। মেহুর এমন কাণ্ড দেখে রিফা ভয়ে পেছন থেকে মেহুর হাত টেনে ধরল। ফিসফিস করে বলল,
মেহু, কি করছিসটা কি? কাবু ভাইয়া মেরেই ফেলবে তোকে। মেহু আস্তে করে রিফার হাতটা ছাড়িয়ে নিয়ে বলল। রাখ তো তোর কাব্য ভাইয়া। বলেই কাব্যের দিকে এক কদম এগিয়ে গেল মেহু। আর তুমিও কি সকালে একটা কিস করতে দেইনি বলে রাগ করে এখানে অন্য মেয়ের সাথে কথা বলবে? আজব। মেহুর এমন কথায় রিফা আর তাসুর চোখ বড় বড় হয়ে গেল। কি বলছে এই মেয়ে? মাথা কি ঠিক আছে মেহুর? কাব্য কেমন চুপ করে মেহুর দিকে তাকিয়ে আছে। মেহু বিরক্তিতে উচ্চারণ করে আরেকটু এগিয়ে গিয়ে হুট করে কাব্যের দুগালে দুটো চুমু খেলো। তারপর নিজের তর্জনী আঙ্গুলটা কাব্যের ঠোঁটের উপর ঠেকিয়ে হাসকি স্বরে বলল, আপাতত এই দুটোই থাক, এইটাটা না হয় বাসায় গিয়ে দিব যান, এখানে মানুষ দেখবে। বেবি, এবার রাগটা কমাও একটু। এদিকে সুরভি অবাক হয়ে রইল। মেহুর প্রতি চরম বিরক্ত হয়ে বলল, এই মেয়ে, কাকে কি বলছো? মাথা ঠিক আছে তোমার? দ্য গ্রেট কাব্য আহমেদও। আর তুমি প্লিজ যাও তো এখান থেকে। বলতে বলতেই মেহুকে একটা ধাক্কা দিয়ে সরিয়ে দিতে নিলে কাব্য ধরে ফেলল মেহুকে। সুরভির দিকে চোখ রাঙিয়ে বলল, এই মেয়ে একদম আমার বউয়ের দিকে হাত বাড়াবে না, ভেঙে ফেলবো হাত। কাব্যের কথায় অবাক সুরভি, রিফা, তাসুও। কি হচ্ছে এখানে কিছুই তো বুঝতে পারছে না কেউ। এরপরই কাব্য মেহুর কোমরে হাত পেঁচিয়ে মেহুকে নিজের কাছে আরেকটু টেনে এনে কেমন নেকি সুরে বলল, দেখো না বউ, এই মেয়েকে সেই কখন থেকে বলছি আমি বিবাহিত, আমার একটা সুন্দরী বউ আছে, তাও মানছে না। কাব্যের কথা শুনে মেহু চোখ ছোট ছোট করে তাকালো সুরভির দিকে। মেয়েটা যেন তবদা খেয়ে গেল। আমতা আমতা করে বলল, তোমরা হাজব্যান্ড ওয়াইফ? হ্যাঁ, এবার থেকে আর কখনো যেন আমার বরের পেছনে ঘুরঘুর করতে না দেখি। যাও এখন। আম সরি, সো সরি। মেয়েটা একরকম লজ্জা নিয়েই দ্রুত প্রস্থান করলো জায়গা থেকে। এদিকে রিফা মেহুর উদ্দেশ্যে বলল, এই মেহু, এসবের মানে কি? আমরা তো কিছুই বুঝতে পারছি না। মেহু কিছু বলার আগে কাব্য উত্তর দিল, তোমার বান্ধবী আর আমি গতকালই বিয়ে করেছি, তাই এখন থেকে সে আমার ওয়াইফ। এবার বুঝেছো? কেমনে কি? কাব্য বাইকে উঠতে উঠতে বলল, ওসব তুলনা শয়নে থেকে শুনে নিও, এখন আমাদের যেতে হবে, চলো বউ। মেহু মুখ ভেঙচি করে বলল, আমি আঙ্কেলের সাথে যাব। পাওনা জিনিস নিতে হবে আমার তাড়াতাড়ি। ভরা ক্যাম্পাসে মাইর খেও না বউ, চুপচাপ বাইকে উঠে পড়ো। মেহুর আগে ক্ষোভে পারছে না চিৎকার করতে। রিফা আর তাসুর থেকে বিদায় নিয়ে কাব্যের বাইকে উঠে বসলো। তারপরে কাব্য শো করে ছুটিয়ে নিল বাইকটি। কাব্যের বাইকটি বাড়ি এসে থামতেই মেহু নেমে বাড়ির ভেতরে গেল। কাব্য বাইক পার্ক করে ভেতরে আগালো। ড্রয়িং রুমে আসতেই চোখে পড়ল মেহু আর রোমানা খানমকে। সোফায় রোমানা খানমের কোলে মাথা রেখে শুয়ে আছে মেহু। কাঁধের ব্যাগটাও রেখে আসেনি রুমে মেয়েটা। কাব্য একটা হাফ নিঃশ্বাস ফেলে সোফার উপর থেকে মেহুর ব্যাগটা নিয়ে রুমে চলে গেল ফ্রেশ হতে। সেদিকে মেহুর কোনো খেয়াল নেই বলতে গেলে। আপনার মতো যদি আমার মা বেঁচে থাকতো তাহলে তিনিও এভাবে আমার মাথায় বিলি কেটে দিত। কে রে মেয়ে, আমাকে কি তুই নিজের মা ভাবতে পারিস না? আপনি তো শাশুড়ি মা এখনো, মাত্র কাল এলাম, এখন একটু মা মা মনে হচ্ছে, কিন্তু আপনার ওই ছেলেকে তো আমার একটুও সহ্য হয় না। রোমানা হাসলো নীরবে। মেহুর কথা একটু রাগ করছেন না তিনি, বরং এটা ভেবে খুশি হচ্ছে মেয়েটা তাকে আপন ভাবতে শুরু করেছে। এটাই তো অনেক। আমার ছেলে কি এমন করলো তোর সাথে যে তুই ওকে সহ্য করতে পারছিস না? কি করলো মানে? দেখেননি কাল কেমন জোর করে বিয়ে করে নিয়ে এসেছে আমাকে? নেহাত আমার ওই বাড়ি থাকতে ইচ্ছে করে না বিধায় বিয়েটা করে এলাম, না হলে আমার বয়েই গেছে অমন ছেলেকে বিয়ে করতে। বাহ, এত অপছন্দ করিস আমার ছেলেকে? তা নয়তো কি বলুন, আপনার যা ছেলে আপনি ভাবুন, গতকাল উনি বিয়ে করেছেন আমায়, কোথায় একটু বউকে সময় দিবে তা না করে ভার্সিটিতে মেয়েদের সাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছে উনি। একবার চিন্তা করে দেখুন তো, ওই মেয়েগুলোর সাথে কথা বলতে বলতে গিয়ে যদি প্রেম হয়ে যায় তখন আমার কি হবে? বলুন তো। ওমা, সে কি কথা? কাব্য বুঝি অন্য মেয়ের সাথে কথা বলছে আজও? তা নয়তো কি? আমি কি মিথ্যা বলছি কিছু? বলুন। না, একদম ঠিক তুই। দাঁড়া, আজ বেরিয়ে আসুক কাব্য, ওর হচ্ছে আজ। মেহু হঠাৎ করেই রোমানার কোমর জড়িয়ে উল্টো হয়ে শুয়ে পড়ল। ঠোঁট উল্টে বলল, আচ্ছা আম্মু, আমি কি আদৌ আপনার ছেলের যোগ্য? ওমা, তুই যোগ্য হবি না কেন? তুই তো লক্ষ্মী মেয়ে একটা। এমন মেয়ে সহজে পাওয়া যায়? আমার ছেলে তো একটা হীরা খুঁজে এনেছে আমার জন্য। উনি তো অনেক স্মার্ট, সুন্দর, ওনার জন্য আরো কত ভালো শিক্ষিত ফ্যামিলির মেয়ে পাগল। আর আমি তো... তুই কি, হ্যাঁ,
তুই তো আমার মেয়ে রে, তোর ওই সব মেয়েদের সাথে তুলনা করা লাগবে না বুঝলি। আর কখনো যেন এসব না শুনি। আর শোন, যদিও আমি জানি আমার ছেলে এইসব নিয়ে কখনো তোকে কিছু বলবে না, তাও যদি বলে তুই সোজা আমায় বলবি বুঝলি। আমি আচ্ছা করে বকে দেবো ওকে। মিহু গাল প্রসারিত করে হাসলো। রোমানা খানমকে আরেকটু শক্ত করে জড়িয়ে ধরে বলল, আপনি এত মিষ্টি কেন আম্মু? মিহুর কথায় রোমানা খানমও হেসে দিল। সন্ধ্যার পর মিহু ড্রয়িং রুমে বসে টিভি দেখছিল। তখনই উপর থেকে কাব্যের ডাক ভেসে এলো। মেহুল একটু রুমে এসো তো। মিহু সাথে সাথেই সমস্বরে উত্তর দিল, পারবো না। পাশ থেকে আজিজ বলে উঠল, কি ব্যাপার আজ কাব্য এই সময় বাড়িতে? ঘরে বউ থাকতে বাইরে আড্ডা দিতে যাবে কেন? এর মধ্যেই আবারও কাব্যের ডাক ভেসে এলো। মেহুল এবার না আসলে আমি নিচে গিয়ে কোলে তুলে নিয়ে আসবো কিন্তু। আর খেপাস না মা, যা গিয়ে দেখ কেন ডাকছে। অগত্যা বিরক্ত নিয়েও মিহুকে এগিয়ে যেতে হলো কাব্যের রুমে। রুমে ঢুকতেই দেখলো পুরো রুম অন্ধকারে ভরা। কাব্য কোথায়? মিহু অন্ধকারের মধ্যেই 2 কদম এগিয়ে গেল। কাব্যের রুমের সুইচ বোর্ড কোথায় সেটাও তো ঠিক মতো খেয়াল নেই মিহুর। হঠাৎ পেছন থেকে দরজা বন্ধ করার আওয়াজ পেতেই পিলে চমকে উঠল মিহুর। পেছন ঘুরে দেখলো ছায়ামূর্তি। এটা যে কাব্য তা বুঝতে দেরি হলো না মিহুর। এসব কি? ঘরটা এমন অন্ধকার করে রেখেছেন কেন? শাড়ি পরতে পারো? হ্যাঁ, কেন? ওয়াশরুমে শাড়ি রাখা আছে, সাথে পরে এসো। এই ভোর সন্ধ্যাবেলায় শাড়ি পরতে যাব কেন? আজব। বকবক কম করবে, রিকোয়েস্ট করছি, পরো প্লিজ। মিহু ফেলতে পারলো না কাব্যের কথা, তাই আর কিচ্ছুটি না বলে ওয়াশরুমের দিকে এগিয়ে গেল। ভেতরে যেতেই দেখলো একটি লালচে খয়েরি রঙের শাড়ি, সাথে ম্যাচিং করে ব্লাউজ। মিহু আর কিচ্ছু না ভেবে পরে নিল শাড়িটা। ওয়াশরুম থেকে বেরিয়ে আসতেই দেখলো পুরো ঘরটা মোমবাতির আলোয় আলোকিত। ফ্লোর ছুঁড়ে লাল রঙের হার্ট শেপের বেলুনের ছড়াছড়ি। মিহুকে বের হতে দেখে কাব্য এগিয়ে গিয়ে মিহুকে নিয়ে এসে ড্রেসিং টেবিলের সামনে বসালো। চুপ করে কিছুক্ষণ আয়নায় তাকিয়ে রইল মিহুর স্নিগ্ধ মুখটির দিকে। তারপর আস্তে করে পাশে থাকা একটি বক্স থেকে একটি ছোট্ট লকেট যুক্ত হার নিয়ে পরিয়ে দিল মিহুকে। তারপর 2টো সোনার বালা নিয়ে মিহুর 2 হাতে পরিয়ে দিতে দিতে বলল, হুট করে বিয়েটা করায় গতকাল আর এসবের ঝামেলা করিনি মেহুল, কিন্তু এই বালা জোড়া তোমার বিবাহ চিহ্ন। মিহু একবার হাতের দিকে তাকিয়ে বলল, এগুলো তো বেশ ভার আর মোটাও, সব সময় পরে থাকা। আমি এগুলো সামলাবো কি করে? এগুলো তোমার জিনিস মেহুল, তাই তোমাকে বুঝিয়ে দিলাম সব সময় পড়তে হবে না, কিন্তু আমার বউ হয়ে সবার সামনে অবিবাহিতের মতো ঘুরবে এটাও হবে না। বলে একটা ছোট্ট বক্স খুলে একটা সোনার নাকফুল এগিয়ে দিয়ে বলল, এটা সবসময় নিজের কাছে রাখার চেষ্টা করবে। মিহু প্রতিউত্তর করল না। আয়না দিয়ে মুগ্ধ হয়ে তাকিয়ে রইল কাব্যের দিকে। এই লোকটার কত রূপ! প্রথম দিন দেখাতে এর আগে থাপ্পড় মেরে বসলো, তারপর এভাবে হুট করেই বিয়ে। আর এখন কত স্নিগ্ধ একটা লোক, কি মোলায়েম আচরণ। কাব্য ধীরে ধীরে মিহুকে আগলে ধরে তার কাঁধে থুতনি ঠেকিয়ে আয়নায় তাকালো। স্নিগ্ধ কণ্ঠে বলতে লাগলো, সেদিন যখন প্রথম তুমি ফ্রেন্ডদের থেকে ডেয়ার নিয়ে আমার সামনে এসে দাঁড়ালে, আমি অবাক হয়েছিলাম তোমার সাহস দেখে। স্বয়ং কাব্য আহমেদকে নাম ধরে ডেকে প্রপোজ করলে মেয়ে তুমি। তবে তোমার বাজে ধরন দেখে চরম রাগ হয়েছিল বটে, তাই তখন এই নরম গালে আমি থাপ্পড় মেরে দিয়েছিলাম। সরি পাখি। বলেই আলতো করে মিহুর গালে গাল ঘষে দিল কাব্য। মিহুর শরীরের রন্ধ্রে রন্ধ্রে কেঁপে উঠছে কাব্যের এমন স্পর্শে। মুখ দিয়ে কিছুই বের করতে পারছে না যেন। কিন্তু প্রথম যেদিন তোমার স্টেজে শাড়ি পরা দেখলাম, সেদিন আমার কিছু একটা হয়েছিল। আমি এই প্রথমবারের মতো মুগ্ধ নয়নে কোনো মেয়েকে এতটা সময় ধরে পর্যবেক্ষণ করছিলাম, কিন্তু পরক্ষণেই যখন দেখলাম কয়েকটা ছেলে তোমার দিকে অন্যভাবে তাকিয়ে আছে, খুব রাগ হলো আমার। হুট করে এমন হওয়ার কারণ খুঁজে পেলাম না। আমি শুধু এটুকুই বুঝেছিলাম যে এই মেয়েটা শুধু আমার, কলেজের ফাজিল মেয়েটাকে আমার চাই। তাই তো সেদিন রাগের মাথায় অন্ধকার রুমে এইটুকু কানে যেতেই চোখ বড় বড় করে পেছন ফিরে কাব্যের দিকে তাকালো মিহু। তা দেখে কাব্য বলে উঠল, সেদিনের জন্য আমি খুবই সরি মেহুল। আমার জন্য তোমার লেট হওয়া, মার খাওয়া, ভয়ে যে জ্বর চলে আসবে এরকম তোমার জানতামও না, কিন্তু তার জন্য আমার আফসোস নেই। ওই রকম পরিস্থিতি না হলে হয়তো আমি তোমায় এত তাড়াতাড়ি পেতাম না নিজের বউ রূপে। রকিং চেয়ারটা ঘুরিয়ে এবার মিহুকে নিজের সামনাসামনি করলো কাব্য। একগুচ্ছ গোলাপ মিহুর দিকে এগিয়ে দিয়ে বলল, বিয়ে তো করে নিয়েছি, কিন্তু সম্পর্কে বিশ্বাস ভালোবাসা খুবই জরুরি। আমি তোমাকে ভালোবাসি মেহুল পাখি, বলো গ্রহণ করবে আমায়? মিহু অবাক চোখে তাকিয়ে রইল কাব্যের দিকে। চোখের পানি টলমল করছে তার। কাঁপা কাঁপা কণ্ঠে বলল, আমি একটু যত্ন চাই।
কখনো কষ্ট দেবেন না তো আমায়? কখনো না। সব সময় এমন করে ভালোবাসবেন তো? বাসবো পাখি, তুমি আমার হয়ে থাকবে, কথা দাও আমায়। মিহু আলতো হাতে ফুলগুলি তুলে নিয়ে বলল। কথা দিলাম আপনার হয়েই কাটিয়ে দেব বাকিটা জীবন। কাব্য হাসলো, শক্ত করে ঝাপটে ধরল মিহুকে, কপালে আলতো করে চুমু এঁকে দিল নিজের অর্ধাঙ্গিনীর। আর এইভাবে একটি অনরম মলিন কাহিনীর শেষ থেকে এক নতুন সূচনা হলো আজ। সমাপ্তি। আবার দেখা হবে নতুন কোনো গল্পে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।